চ্যাপ্টার 13 রিপোর্টিং। ওকে, সো 12-13 এই কয়টা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট আর কি, কারণ এগুলো থেকেই দেখেন বেশি কোশ্চেন হচ্ছে। So, এগুলো আমাদের মাথায় রেখে পড়াশোনা করতে হবে। এগুলো আমরা আগের দিন ডিসকাশন করেছি, স্টাডি প্ল্যান নিয়ে ডিসকাশন করেছি। এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। ম্যাটেরিয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা ওই চ্যাপ্টার যখন ডিসকাশন করব তখন আমরা এগুলো দেখতে পারবো। অ্যান্ড ওকে, দেন আমি একটা জায়গায় যাই, এটা হলো ওয়ার্ড। ওকে, চ্যাপ্টার 7। সো আমাদের চ্যাপ্টার 7 যেটা, এটা হচ্ছে প্ল্যানিং, অডিট প্ল্যানিং। সো তার আগে আমরা যদি একটা জিনিস দেখি, ওকে, আমরা যে অডিটটা করি, অডিটের একটা অনেকগুলা কিন্তু স্টেপ আছে। অডিট প্রসিডিউরটা টোটালটা আমি একটু জাস্ট একটু ওভারভিউ করে দিই। এই ডকুমেন্টটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি মেইলে। সো আপনাদের অডিটের 3টা পার্ট থাকে। একটা অডিট এঙ্গেজমেন্টের 3টা মেইন পার্ট হলো, ফার্স্টলি প্ল্যানিং স্টেজ, অ্যান্ড সেকেন্ড হলো এক্সিকিউশন স্টেজ, থার্ড হলো রিপোর্টিং স্টেজ। তো প্ল্যানিং স্টেজে আপনাকে প্ল্যানিং রিলেটেড কাজগুলো করতে হবে। সেকেন্ড লেভেলে এক্সিকিউশন স্টেজে আপনাকে অডিট ওয়ার্ক করতে হবে, স্যাম্পলিং করা, দেন টেস্টগুলা, কন্ট্রোল টেস্ট হতে পারে, সাবস্টেন্টিভ প্রসিডিউর অথবা টেস্ট অফ ডিটেলস, এগুলো আপনাকে করতে হবে, স্যাম্পলিং, এভিডেন্স কালেকশন, ড্রয়িং কনক্লুশনস, ফাইনালি রিপোর্টিং স্টেজ। সো প্ল্যানিং স্টেজে আমরা কি করি? প্ল্যানিং স্টেজে ফার্স্ট আমাদের অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্টস, তার মানে ওভারঅল রিস্ক অ্যাসেসমেন্ট করেই আপনাকে একটা এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করতে হয়। সো ওভারঅল রিস্ক অ্যাসেসমেন্ট কাভার করে আমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে। দেখবেন যে আমরা যদি দেখি, আহ ও, আচ্ছা, দেখেন আপনার এই যে চ্যাপ্টার 6, 7, 8, 6, 7, 9, হ্যাঁ, তো এগুলো কিন্তু এই 6, 7, 8, 9 এখানে দেখেন আপনারা, তো এখানে আপনার চ্যাপ্টার 4, 5ও রিলেটেড টু মানে প্ল্যানিং, অডিট প্ল্যানিং। সো আপনার প্রফেশনাল ইথিক্স আপনার মধ্যে থাকতে হবে। আপনার একটা এঙ্গেজমেন্ট নিতে গেলে তার জন্য কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করতে হবে। মানে আপনার ফার্মের অডিট কোয়ালিটি, যে অডিটটা আপনি নিচ্ছেন, লাইক ইফ ইউ অ্যাকসেপ্ট অডিট অফ আ ব্যাংক, আপনাকে দেখতে হবে এই ব্যাংকের অডিটটা করার মতো প্রপার রিসোর্স আপনার আছে কিনা, আপনি অ্যাজ এ পার্টনার আপনার আপনার কি এক্সপার্টাইজ আছে কিনা, এবং সেখানে টাইম দেওয়ার মতো প্রপার টাইম আপনার হাতে আছে কিনা। সো এগুলো হলো কোয়ালিটি কন্ট্রোল, এটা মেনটেন করতে হবে। দেন চ্যাপ্টার 6 অ্যাকসেপ্টিং এঙ্গেজমেন্টস, চ্যাপ্টার 7 প্ল্যানিং, চ্যাপ্টার 8 আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, চ্যাপ্টার 9 রিস্ক অ্যাসেসমেন্ট। এই চ্যাপ্টারগুলো রিলেটেড টু অডিট প্ল্যানিং, ঠিক আছে? সো ইফ উই টক অ্যাবাউট অডিট প্ল্যানিং, চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত অডিট প্ল্যানিং। তারপরে আপনার কি আসছে? সো তারপরে আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টেরিয়র এনভায়রনমেন্ট, ওই যে অডিট প্ল্যানিং এর মধ্যে আসছে, প্ল্যানিং অ্যান্ড অডিট, ওভারঅল অডিট স্ট্র্যাটেজি, অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্ট, ওভারঅল রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিজার্স। সেখানে আপনার থাকবে অ্যাসারশন, সিগনিফিকেন্ট, নন সিগনিফিকেন্ট অ্যাকাউন্টস, রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, ROMM যেটাকে আমরা বলি, ম্যাটেরিয়ালিটি, অডিট, ওয়ার্ক প্ল্যান। এই সব কিছুই কিন্তু প্ল্যানিং এর পার্ট। তো এখন এগুলো আমি একটু, এই আজকে যেহেতু রিস্ক অ্যাসেসমেন্ট আমরা শুরু করছি, অডিট প্ল্যানিং, সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এটা হলো অডিট প্ল্যানিং এর এই কয়টা চ্যাপ্টার গেল। তারপরে সেকেন্ড ধাপ যেটা, স্টেজ 2 যেটা, সেটা হলো এক্সিকিউশন স্টেজ। এখানে আপনাকে অডিট ওয়ার্ক পারফর্মিং, লাইক টেস্টগুলো করতে হবে, দেন স্যাম্পলিং করতে হবে। এটা করতে গেলে স্যাম্পলিং করতে হবে। স্যাম্পলিং করে, এই স্যাম্পলিং এর উপর বেস করে আপনি যখন অডিট ওয়ার্কগুলো পারফর্ম করবেন তখন আপনাকে এভিডেন্স কালেক্ট করতে হবে, অ্যান্ড দেন ড্রয়িং কনক্লুশনস। আপনার একটা একটা করে অ্যাসারশনস এর অ্যাগেইনস্টে আপনি যখন কালেক্ট করবেন, এভিডেন্স কালেক্ট করবেন,
তখন আপনাকে কি করতে হবে, যে কালেক্ট করে করে কনক্লুশন ড্র করতে হবে ওই স্পেসিফিক অ্যাসারশন ধরে ধরে। অ্যান্ড দেন আপনার আসে রিপোর্টিং স্টেজ। রিপোর্টিং স্টেজে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন সব দেখতে হবে, যে রেসপেক্টিভ অ্যান্ড রেলিভেন্ট যে আইএফআরএস গুলো কভার করছে সেগুলো প্রপারলি কমপ্লাই করে কি করে না। হ্যাঁ, তারপর আপনাকে ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর করতে হবে। ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউরে আপনাকে করতে হবে যে ফাইনাল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আসলো এটাকে আবার অ্যানালাইসিস করতে হবে, করে দেখতে হবে যে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দিচ্ছে আপনার এই অ্যানালিটিক্যাল প্রসিডিউরগুলো দিয়ে অ্যানালাইসিস করার পরে সবকিছু ঠিক মনে হয় কিনা। দেন ড্রয়িং অডিট কনক্লুশন অর অডিট রিপোর্ট, যেটা আমরা ফাইনালি অডিট রিপোর্ট ইস্যু করব। Based on this analysis and completion of these processes or the steps, you can only draw audit conclusion or audit report. এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার সালাম না আলাইকুম। স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ। স্যার, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার বলছিলাম ওই যে আইএফআরএস S1 S2 যেটা আছে ওইটাও যদি একটু ডিসকাশন করতেন, আর যে বিশেষ করে যে এক্সিকিউশন স্টেজের যে পার্ট গুলো আর রিপোর্টিং এ যে কিছু চেঞ্জ আসছে স্যার। চেঞ্জ হুম। বলতে যে ওই নতুন যে বইটা আছে না, আর হ্যাঁ, নতুন যে ম্যানুয়ালটা আসছে শেষে যে একটা চ্যাপ্টার অ্যাড করছে, ওইটা যদি একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা মানে ডিসকাশন করা যেত আর কি স্যার। ওকে। আপনি স্যার শোনা যেটা যাচ্ছে? বলছেন ওগুলো আমরা রেসপেক্টিভ চ্যাপ্টারে যখন যাব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এগুলো আলাদা ডিসকাশন হবে। আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, কারণ আমার নিজের যেটা হ্যালো। আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার যেটা নিজের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে লাস্ট তো প্রায় অনেকগুলো ব্যাচ ক্লাস নিয়েছি। সো আমাদের এই বেসিক অডিটের আসলে টোটাল ওভারঅল যে প্রসিডিউরটা এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন। এই জন্য ওভারঅল কি আছে সেটা, এটা তো পুরাটা এই যে আমি যেটা দেখিয়েছি এটা পুরোটা পুরো বইটা এখানে জি পুরো স্যার, জি স্যার। বইটাতে আসলে কিভাবে ম্যাপিং হয়েছে একটা অডিটের আসলে প্রসেসগুলো কি সেটা এখানে জাস্ট শর্টকাটে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা গ্লান্স দেখার জন্য এটা এখানে দিয়েছি, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যে আপনার অডিট প্রসিডিউরটা আসলে কিভাবে শুরু হয়ে কিভাবে শেষ হয়। তারপরে প্রত্যেকটা জি জিনিস স্যার। কিন্তু এক একটা চ্যাপ্টারে আমরা এগুলো কাভার করব। যখন কাভার করব তখন আপনার আইএসকিউসি দেখতে হবে, তারপরে রিপোর্টিং রিলেটেড কি নতুন আসছে 700 সিরিজে 705 সিরিজে কি আসছে, দেন আমরা এগুলো সব তখন আমরা এগুলো ডিসকাশন করব ফেজ বাই ফেজ। এটা হলো জাস্ট একটা ওভারঅল আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য। স্যার স্যার, হ্যাঁ, একটা রিকোয়েস্ট ছিল স্যার, হ্যাঁ যদি বলেন। অনুমতি দিতেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যাঁ, এই আপনার যে ম্যাটেরিয়ালটা হ্যাঁ। একটু যদি ইয়েতে দেওয়া যেত, চ্যাট বক্সে, তাহলে আমি পাইনি তো এই জন্য। ও, আমি তো সবাইকে মেইলে দিয়েছি, মেইল পাননি? মিস্টার অনুপ, এটা শেয়ার করা হয়েছে, আপনি খেয়াল করেননি হয়তো বা মেইলে, আপনাকে চ্যাট বক্সে দেওয়া আপনাদের যে হয়েছে। মেইলে এই ক্লাসের লিংক দেওয়া হয়েছে সেখানে আমি কিন্তু সবাইকে রিপ্লাই টু অল দিয়ে কিন্তু এই মেটেরিয়ালস গুলো শেয়ার করেছি। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি দেখে নেন, তারপরে না পেলে আহ, দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। স্যার হ্যাঁ, স্যার রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসে না এই সাবস্ট্যান্সিয়াল প্রসিজারটা করা হয়। কোনটা? স্যার এই যে প্ল্যানিং স্টেজের 4 নাম্বার রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাবস্ট্যান্সিয়াল প্রসিজারটা না এখানে অ্যানালিটিক্যাল প্রসিজার হিসেবে করা হয়, তাহলে এক্সিকিউশনের 1-এ সাবস্ট্যান্সিভ প্রসিজারটা কিভাবে গেল? এটা দুই জায়গায় করতে হয় সাবস্টেন্টিভ প্রসিডিউর। যেটা এটা হলো তিন তিন থ্রি টাইপস অফ সাবস্টেন্টিভ প্রসিডিউর। একটা হলো সাবস্টেন্টিভ সাবস্টেন্টিভ প্রসিডিউর এট প্ল্যানিং স্টেজ, আরেকটা হলো সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর যেটা আমরা ওয়ার্কিং স্টেজে করি, এই যে যেটা আপনি বলছেন এখানে সেটা। আর থার্ড হলো ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এই যে এটা, এইটা একটা। হুম, এই যে দেখেন এটা একটা।
জাস্ট একটা মিনিট। ওকে, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা প্রবলেম করছিল। সো আপনি এটা সাবস্টেন্টিভ প্রসিডিউর কিন্তু অ্যানালিটিক্যাল প্রসিডিউর কিন্তু তিন ধরনের, ঠিক আছে? একটা হলো অ্যানালিটিক্যাল, এটা প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিডিউর। আর সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর, সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর করা হয় এক্সিকিউশন স্টেজে। প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিডিউর করা হয় রিস্ক অ্যাসেসমেন্ট স্টেজে। আর ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর করা হয় রিপোর্টিং স্টেজে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, জি স্যার। এই যে অ্যানালিটিক্যাল জি প্রসিডিউর নিয়ে স্যার। এখানে বলে দিয়েছি, প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিডিউর, সাবস্টেন্টিভ, ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর। সো প্ল্যানিংটা তো প্ল্যানিং স্টেজে, সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর আপনার করা হয় ডিউরিং দ্য অডিট প্রসিডিউর পারফরমেন্স। সো তো সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর আবার দুই প্রকার, একটা হলো সাবস্টেন্টিভ প্রসিডিউর আর একটা হলো টেস্ট অফ আপনার ডিটেলস। তো আচ্ছা, সরি, অডিট প্রসিডিউর আপনার বেসিক্যালি দুই প্রকার, একটা হলো টেস্ট অফ কন্ট্রোলস আর সাবস্টেন্টিভ প্রসিডিউর। সো টেস্ট অফ কন্ট্রোলস একটা থাকলো অডিট প্রসিডিউর, আর সাবস্টেন্টিভ প্রসিডিউর আবার দুই প্রকার, একটা হলো টেস্ট অফ ডিটেলস আর একটা সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। এই সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা করা হয় হলো এই যে আপনার অডিট ওয়ার্ক যখন আমরা করি তখন সেকেন্ড ফেজে, মানে আমরা যেটা বলছি এখানে এক্সিকিউশন ফেজে এটা করি। আর থার্ড একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর হলো ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর, সেটা হলো এই যে এটা রিপোর্টিং স্টেজে। রিপোর্টিং স্টেজে। সো এই তিনটা। স্যার, টেস্ট অফ কন্ট্রোল ইন্টারনাল কন্ট্রোল উপর রিলাই করার জন্য আমি যে টেস্টটা করি সেটা। রাইট, আপনার ক্লায়েন্টে তো অনেকগুলো কন্ট্রোল মেকানিজম থাকে। হ্যাঁ, যদি বিভিন্ন যে আপনার ইয়ে আছে, এটাকে কি বলে, তাদের যে বিভিন্ন প্রসেসগুলো আছে, হ্যাঁ, ধরেন রেভিনিউ প্রসেস, তারপর কস্ট অফ সেলস প্রসেস, ইনভেন্টরি প্রসেস, এইচআর প্রসেস, অ্যান্ড দেন আপনার বিজনেস ডেভেলপমেন্ট প্রসেস, এরকম ডিফারেন্ট টাইপস অফ প্রসেসেস, আইটি প্রসেসেস থাকে। সো এগুলোর প্রত্যেকটার মধ্যে ডেফিনেটলি তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে। সো যদি কোনো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে, সেই কন্ট্রোলগুলোকে টেস্ট করাই বলে হলো টেস্ট অফ কন্ট্রোল। সো টেস্ট অফ কন্ট্রোল আপনি নর্মাল টেস্ট অফ কন্ট্রোলও করতে পারেন, অথবা আপনি ওয়াক থ্রো টেস্টও করতে পারেন। ওয়াক থ্রো টেস্টকেও আমরা কন্ট্রোল হিসেবে কাউন্ট করতে পারি। সো আপনি যখন টেস্ট অফ কন্ট্রোল করবেন, করে যদি দেখেন যে যে কন্ট্রোল মেকানিজমটা আছে সেটার ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ, তাহলে আপনি এটাকে বলতে পারেন যে রিলায়েবল। তাহলে আপনি রিলাই করতে পারেন যে ওদের যে টেস্ট কন্ট্রোল মেকানিজম গুলো আছে সেগুলো ওয়ার্কিং অর ফাংশনিং ইফেক্টিভলি। সেটা যদি হয় তাহলে আপনি কিন্তু সাবস্টেন্টিভ প্রসিডিউরে স্যাম্পলের পরিমাণ কমাই দিতে পারেন, কারণ যেহেতু কন্ট্রোল ভালো আছে তার মানে আপনার
সাবস্ট্যান্টিভ টেস্ট কম করলেও আপনার খুব বেশি প্রবলেম হবে না যদি কন্ট্রোল ইফেক্টিভ থাকে। ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন যদি ইফেক্টিভ থাকে তাহলে আপনি সাবস্ট্যান্টিভ প্রসিডিউর কম করলেও আপনার রিস্ক কমে যায়। সো এই জন্য আমরা কিন্তু কন্ট্রোল টেস্ট করি। আর না স্যার হলে একটা শুধু সাবস্ট্যান্টিভ টেস্ট দিয়ে আপনার জন্য অনেক অডিট ওয়ার্ক করতে হবে, যেগুলো অনেক সময় গিয়ে করে দেখবেন যে আলটিমেটলি আপনার কোনো আউটকাম নাই, কিন্তু আপনার টাইম কিল হচ্ছে অনেক বেশি। স্যার জি একটা স্যার। কোশ্চেন ছিল স্যার। জি স্যার। রাইট, হ্যাঁ হ্যালো। হ্যাঁ 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 বলেন। হ্যাঁ স্যার, ওই যে যেটা বললেন স্যার কন্ট্রোল মেকানিজম গুলো, হ্যাঁ ওইটা কি একটা অর্গানাইজেশন কন্ট্রোল মেকানিজম গুলো রিটেন পলিসি রিটেন আকারে থাকতে হবে না রিটেন আকারে না থাকলে হবে স্যার? না, রিটেন আকারে থাকতে হবে এমন কোনো কথা না। আপনি যখন প্রসেসগুলো দেখবেন, জি দেখলেই স্যার। বুঝতে পারবেন যে এটার কি কন্ট্রোল মেকানিজম আছে। হ্যাঁ, আপনি লেটস সে আচ্ছা আপনি যখন অফিসে প্রবেশ করবেন, করার পর আপনি যদি দেখেন যে অফিসে প্রথম যে কাজটা আপনার চোখে পড়বে, কোন জিনিসটা আপনার প্রথম চোখে পড়বে একটা ক্লায়েন্টে আপনি যখন ঢুকবেন? স্যার ইন্টারনাল ওই কন্ট্রোল সিস্টেম। স্যার এমপ্লয়ীদের ওই যে চেক ইন করার ওই ফেস ভেরিফিকেশন বা ফিঙ্গারপ্রিন্ট ওইটা। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইউ উইল সি। যখন একটা অফিসে আপনি ঢুকবেন, তখন আপনার প্রথমেই কিন্তু এই জিনিসটাই চোখে পড়বে যে আচ্ছা, এরা যে অফিসে ঢুকছে বের হচ্ছে কোন টাইম মেনটেন করছে, টাইমলি ঢুকছে না বের হচ্ছে, তাহলে কিভাবে বুঝবে? বুঝবে যে এটা ফেস রিকগনিশন অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট এই মেশিন যেটা থাকে আর কি। সো এটা দিয়ে মানুষ ঢুকে, দরজা খুলে ঢুকে এবং এটা দিয়ে বের হয়। আচ্ছা, এটাকে যে আদৌ আমলে নেওয়া হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন এইচআর এর সাথে কথা বলবেন, তখন আপনি বোঝার চেষ্টা করবেন ওনাদের কোনো এইচআর সফটওয়্যার আছে কিনা বা এইচআর অ্যাপ্লিকেশন আছে কিনা। থাকলে এটা কি সেটার সাথে লিঙ্ক কিনা। লিঙ্ক হলে সেখানে তাদের মানে মান্থলি টাইমশিট প্রিপারেশন হয় কিনা, অ্যান্ড দেন তাদের অ্যাটেন্ডেন্স গুলো ওখানে যাচ্ছে কিনা, তারা যদি আপনার অ্যাবসেন্ট থাকে সেগুলোকে কিভাবে কাউন্ট করা হচ্ছে। সো তারপরে তার স্যালারি প্রসেসটা কিভাবে হচ্ছে, এই সফটওয়্যারের উপর বেস করে করা হচ্ছে কিনা। সো এগুলো ধরলেই তো আপনি বুঝতে পারছেন যে কোথায় কোথায় কন্ট্রোল, এইচআর ফাংশনে কোথায় কোথায় কন্ট্রোল আছে। রিক্রুটমেন্ট কিভাবে প্রসেসিং হচ্ছে, কেউ লিভ অ্যাপ্লিকেশন দিলে সেটা কি কাউকে গিয়ে বলতেছে মুখে, নাকি সিস্টেমে অ্যাপ্লাই করতে হচ্ছে। হ্যাঁ, দেন আপনার হলো যে কেউ যদি আপনার এই যে আম, কি বলে কোনো অ্যাপ্রুভালের যদি প্রয়োজন হয়, সেগুলো কিভাবে করছে। তারপর একজনের ফাইন্যান্স সেটেলমেন্ট যখন হচ্ছে, কেউ রিজাইন দিচ্ছে, সেটার প্রসেসিংটা কি ম্যানুয়ালি হচ্ছে নাকি সিস্টেম দিয়ে হচ্ছে। সো এগুলো ধরলেই আপনি কিন্তু বুঝতে পারছেন যে এইচআর ডিপার্টমেন্টে কি কি কন্ট্রোল মেকানিজম আছে। এটা একটা গেল। তো এইভাবে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা কন্ট্রোল মেকানিজম থাকে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। নাও কাম টু ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি বলতে আমরা কি বুঝি আসলে? স্যার পারফরমেন্স ম্যাটেরিয়াল বলতে একটা সার্টেন লিমিটকে বোঝায়, যে লিমিটের উপরে ট্রানজেকশন গেলে আমি সেটাকে সন্দেহ করবো বা আমার পার্সোনাল প্রফেশনাল এক্সপেক্টিজমের আন্ডারে নিয়ে আসবো। হুম, রাইট। তো আমরা অডিট প্ল্যানিং যখন করি, দেন হাউ ডু উই কনসিডার ম্যাটেরিয়ালিটি? স্যার এটা তো জাজমেন্টাল। জাজমেন্টাল, ঠিক আছে, সেটা কিভাবে আপনি করবেন? তো যে প্রফিট বিফোর ট্যাক্সের উপর 5 থেকে 10% এই অ্যামাউন্টটা। মানে ম্যাটেরিয়ালিটির মধ্যে কি কি জিনিস আছে? আমরা ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন যে করছি, মানে আমাদেরকে এটা ক্যালকুলেশন করার প্রয়োজন আছে, নাকি এমনিতেই আমরা নিজেরা জাজমেন্ট ইউজ করে একভাবে কাজ করব, কিভাবে করব? বলেন, আপনারা তো আগের লেভেলেও পড়েছেন, এন্ড দেন এগুলো তো অডিটও করছেন। সো আমরা হাউ ডু উই ক্যালকুলেট ম্যাটেরিয়ালিটি এন্ড হাউ ডু ইউ কনসিডার দিস অ্যাজ পার্ট অফ অডিট প্ল্যানিং প্রসেস? স্যার ম্যাটেরিয়ালটি ক্যালকুলেট করে তো এটা হলো যে প্রফিট বিফোর ট্যাক্সের উপর 5 থেকে 10% বা অ্যাসেটের উপর 0.5 থেকে 1% এরকম। এটা কি, স্যার মানে এটা কাজটা কি থ্রেশহোল্ড। আসলে, মানে এটা দিয়ে কি করি আমরা? স্যার সিগনিফিকেন্ট ট্রানজেকশন গুলোকে আইডেন্টিফাই করি। ম্যাটেরিয়াল লেভেল আইডেন্টিফাই করি যে সাধারণত মানে এই পার্সেন্টেজ উপর বেস করে ম্যাটেরিয়াল লেভেল সেট করা হয়। সেটা দিয়ে সেটা আপনার হেল্প কিভাবে করে এটা?
স্যার ডিসিশন মেকিং এ হেল্প করে, মানে কি পরিমাণ আমার কাজ করতে হবে, এবং আমি প্ল্যানিং এর সময় যদি এভাবে প্ল্যান করতে পারি, বা এভাবে যদি আমি প্ল্যান করে ম্যাটেরিয়ালিটি সেট করার পরে যখন আমরা কাজটা করব, আমার দেখতে পারবো যে আমি ম্যাটেরিয়াল লেভেলের আমার রিস্ক কতটুকু আছে এবং আমার কি পরিমাণ কাজ করতে হবে। এবং ফাইনালি আমি যখন কনক্লুশনে যাব, এটা আমার তখন আমার কনক্লুশন ড্র করতে হেল্প করবে। ওকে, দেন আর কেউ? স্যার এটা একটা থ্রেশহোল্ড লিমিট, যেটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে। কোনো প্রতিষ্ঠানের জন্য 5% হইতে পারে, আবার কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে 10% হইতে পারে। এই বিষয়টা আসলে এরকম যে একটা প্রতিষ্ঠানে এরর কতটুকু হয়, সে 100টা ট্রানজেকশন, তার মধ্যে 5টা ট্রানজেকশনে এরর হলো। এখন এই 5% ক্রস করলে আমরা হয়তো বললাম যে ঠিক আছে, এটা আমার এই লিমিটটা যেহেতু ক্রস করেছে, তাহলে এটা সাবস্টেন্সিয়াল, মানে সিগনিফিকেন্ট একটা প্রবলেম। এতটুকুই বুঝি। ওকে, আচ্ছা, আর কেউ? কতটুকু ভুল আমার অপিনিয়নে প্রভাব ফেলবে সেটা নির্ধারণ করে আর কি। হুম, যেমন স্যার বলতে ম্যাটেরিয়ালিটির গেলে সিগনিফিকেন্স লেভেল, আমার ম্যাটেরিয়ালিটির উপরে চলে গেলে এটাকে আমি সিগনিফিকেন্স লেভেল হিসেবে কনসিডার করবো, আর যদি কম থাকে তাহলে নন ম্যাটেরিয়াল আইটেম হিসেবে কনসিডার করবো, যেটা আমার স্যার অডিট রিপোর্ট উল্লেখ করার প্রয়োজন নেই। ওকে, গুড। ওকে, সো রাইটলি বলেছেন আপনারা। সো ম্যাটেরিয়ালিটিটা হলো আমাদের একটা বেঞ্চমার্ক বেসড অন হুইচ উই শ্যাল অ্যাসেস যে ইফ দেয়ার ইজ এনি মিসস্টেটমেন্টস অর এরর, মিসস্টেটমেন্টস মে বি ডিউ টু এরর অর ডিউ টু ফ্রড। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের যদি মিসস্টেটমেন্টস হয়, সেটা দুটা কারণে হতে পারে। একটা হতে পারে ডিউ টু ফ্রড, আর একটা হলো ডিউ টু এরর। ঠিক আছে, এখন এই যে ফ্রড বা এরর, এগুলো একটা সার্টেন লেভেল, আপনি যখন অডিট রিপোর্ট কোয়ালিফাই করবেন কি করবেন না, সেটা তো আপনার ডিপেন্ড করবে যে কোন লেভেলের উপরে আপনার যদি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হয় বা মিসস্টেটমেন্ট হয়, সেটাকে আপনি বলবেন ম্যাটেরিয়াল, তাই না? সো আমরা যে কথাটা অডিটে বলি যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এটা এই জন্যই বলি যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যদি হয় বা মিসস্টেটমেন্ট যদি হয়, সেটা কখন ম্যাটেরিয়াল হবে, সেটার জন্যই আমরা যেটা করি, আমরা এই ম্যাটেরিয়ালিটি বেঞ্চমার্ক গুলা ঠিক করে রাখি। একটা 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 আমাদেরকে একটা গাইড করে, যেটা যে আমরা যখন অডিট প্রসিডিউর পারফর্ম করব, তাহলে কোন মিসস্টেটমেন্টস গুলাকে আমরা ম্যাটেরিয়াল বলবো, সেটা ডিপেন্ড করবে এই থ্রেশহোল্ডটার উপরে। So, এটা কিন্তু প্ল্যানিং লেভেলেই করা হয়। সো আপনি যদি বলি যে আমরা রেভিনিউ এর উপরে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করছি, সো রেভিনিউ এর উপরে ধরেন একটা কোম্পানি রেভিনিউ, সো আমরা তিন ধরনের ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করি, এটা আগে আমি বলে রাখি। একটা হলো যে আপনার টোটাল যে ম্যাটেরিয়ালিটি, মানে কত ম্যাটেরিয়াল হবে, অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হলে ম্যাটেরিয়াল হবে, এটা হলো ম্যাটেরিয়ালিটি। এরপর আর একটা আছে পিএম, মানে আমরা এটাকে বলি পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। থার্ড আর একটা আছে অডিট মিসস্টেটমেন্ট পোস্টিং থ্রেশহোল্ড, এএমপিটি এটাকে আমরা বলি। সো এই তিন ধরনের ম্যাটেরিয়ালিটি আমরা ক্যালকুলেট করি। লেটস সে ইট ইজ ইন টার্মস অফ রেভিনিউ। সো রেভিনিউ এর ক্ষেত্রে নর্মালি এই ধরনের কোনো হার্ড ফার্স্ট কোনো রুল নাই যে কত পার্সেন্ট নিতে হবে। এটা একটা অডিটরদের একটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, যে তারা কোন কোন ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে কি কি ধরনের ম্যাটেরিয়ালিটি নিবে, সেটা ডিপেন্ড করে ওই অডিটরের নিজেদের একটা ওভার দ্য পিরিয়ড তাদের একটা এক্সপিরিয়েন্স গ্রো করে, তার উপর বেস করে ওনারা ম্যাটেরিয়ালিটিটা ঠিক করে। সো আপনার তখন তারা যেটা করে যে ম্যাটেরিয়ালিটির ক্ষেত্রে ওনারা 0.5% থেকে হ্যাঁ হয়তো 1% পর্যন্ত ম্যাটেরিয়ালিটি নেন। এখন এই তিনটা সিনারিও যদি আমরা দেখি, এখানে দেখবেন যে আপনার সো তিনটা সিনারিওতে দেখবেন যে আপনার ধরেন 0.5% থেকে আপনি 1% পর্যন্ত রেভিনিউ এর ক্ষেত্রে নেয় একটা ফার্ম বা নেওয়া হয়। সো ইন দ্যাট কেস আপনার প্রথমে আপনাকে বের করতে হবে ম্যাটেরিয়ালিটি। সো এখানে ধর ম্যাটেরিয়ালিটি সে বের করলো 0.5%, যদি হয় কত হয়, 75% কত হয়, 1% ধরলে কত হয়, মানে রেভিনিউ এর 1%, রেভিনিউর 1% ধরলাম, রেভিনিউ $10 মিলিয়ন। সো এটা আসতেছে ম্যাটেরিয়ালিটি। তার মানে একটা অর্গানাইজেশনের টোটাল যত মিসস্টেটমেন্টস হবে, সবগুলা যোগ করে যদি আপনার ম্যাটেরিয়ালিটি ক্রস করে, তখন আপনি হয়তো অডিট রিপোর্ট কোয়ালিফাই করার কথা
চিন্তা করবেন। এটা গেল। সেকেন্ড হলো পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। তো পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি কনসিডার করা হয় যে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটির যেটা আমরা বের করলাম সেটার 55% থেকে শুরু করে 85% পর্যন্ত এই বেঞ্চমার্কেই বেশিরভাগ ফার্মগুলো, অডিট ফার্মগুলো ক্যালকুলেট করে। সো সেটা যদি করে, ধরলাম এটা যদি আপনার এই যে ম্যাটেরিয়ালিটি, এটার যদি আপনার কত হয় 55% ধরলাম, এটার ক্ষেত্রেও আপনি 55, এটাও 55, আমরা 55%ই ধরে নিলাম। সো সেটা যদি হয় তাহলে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি আসতেছে এই অ্যামাউন্টগুলো তিনটার ক্ষেত্রে, কারণ তিনটার ক্ষেত্রে উপরে ম্যাটেরিয়ালিটির ফিগারটা ক্যালকুলেট করা হয়েছে তিনটা বেঞ্চমার্কে, একটা 0.5%, একটা 0.75%, একটা 1%। এমন না আপনাকে তিনটাই ক্যালকুলেট করতে হবে, আপনি কিন্তু একটাই করবেন। আপনি ইদার এটা করবেন, অথবা এটা করবেন, হ্যাঁ, অথবা এটা করবেন, এনিথিং ইউ ক্যান ডু। হ্যাঁ, তো অথবা আপনি 0.75 করছি, বা এখানে তিনটা, তো আপনি হয়তো 0.5, 0.60 করতে পারেন, 0.55ও করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইয়োর জাজমেন্ট and the underlying information that you have। হ্যাঁ, তো তারপর আপনি পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি বের করলেন। পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা হলো যে কোনো একটা অ্যাকাউন্ট হেডে যদি মিস স্টেটমেন্ট হয়, লাইক আমরা বলি যে লেটস সে ফর রেভিনিউতে আপনার মিস স্টেটমেন্ট হয়েছে লেটস সে $30,000। সো তাহলে আপনি বলতে পারেন এই $30,000 ম্যাটেরিয়াল অ্যামাউন্ট, এই 30,000 যে মিস স্টেটমেন্ট, ইটস ম্যাটেরিয়াল, অ্যান্ড আমরা অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য এটাকে কনসিডার করব। ঠিক আছে। আবার ধরেন আমি বললাম যে এই রেভিনিউতে আপনার মিস স্টেটমেন্ট হয়েছে 30,000, আপনার ইনভেন্টরিতে হয়েছে হয়তো 28,000। সো এইভাবে হয়তো পিপিতে আপনার হয়েছে 35। ওকে, তো আপনি এখানে দেখলেন যে সো আপনার রেভিনিউ তিনটা হেড মিলে, মানে প্রত্যেকটা হেডে আপনার লেটস সে আমি যদি বলি এর সাথে আরো একটা আছে যে আপনার এইচআর প্রসেসে আপনার হয়তো আছে 25,000, সব মিলে হয় হলো 118। আচ্ছা, আপনি এখন দেখবেন যে প্রত্যেকটা আপনার এই যে প্রসেসে আপনার যেটা পিএম কে ক্রস করবে সেটাই শুধুমাত্র আপনার অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য ইউজ হবে। আমরা ধরলাম যে আমরা এটা এই 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 ক্যালকুলেশনটাকে কনসিডার করছি, সেটা যদি হয় তাহলে পিএম ক্রস করছে এটা, 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 বাট এটা ক্রস করছে না। সো আমরা এটাকে বাদ দিলাম, দিলে আপনার হচ্ছে 93। চারটা হেডে এই মিস স্টেটমেন্ট গুলো আসছে। সো আপনি চাইলে এই তিনটা ধরেই আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারেন, এই 25কে আপনি ছাড় দিতে পারেন, কারণ আপনার পিএম ছিল 27,500, যেটার নিচে এই অ্যামাউন্টটা 25,000। সো এটাকে আপনি কনসিডার না করলেও কিন্তু পারেন, কোনো প্রবলেম নেই। অথবা এটাকে কনসিডার করতে চাইলে আপনি তো প্ল্যানিং লেভেলে এই ম্যাটেরিয়ালিটিটা ক্যালকুলেট করছেন, তখন আপনি এই রেটগুলোকে কমাই দিলেন, কমিয়ে দিয়ে আপনি তখন এটা এটা যেন কাভার হয় সেই ব্যবস্থা করলেন, এটা যেন এখানে চলে আসে। কিরকম, লাইক আপনি এটাকে ধরছেন হয়তো 5%, আপনি 0.45% ধরলেন। হ্যাঁ, আর এটা 50। সো এটা যদি হয় তখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এই 25,000ও কিন্তু 22,500-এর উপরে, তখন আপনি এটাকেও আপনি কোয়ালিফিকেশনের জন্য ইউজ করলেন। সো এটাও আপনার এখানে চলে আসলো। তাহলে আপনার টোটাল 118 হচ্ছে আপনার ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টস। সো এবং 118 কিন্তু আবার এই 45,000-এর চেয়ে বেশি।
সো আপনি এই অডিট রিপোর্টকে কোয়ালিফাই করতে পারেন। সেটা কি এক্সেপ্ট ফর কোয়ালিফিকেশন হবে নাকি অ্যাডভার্স ওপিনিয়ন হবে, সেটা পরের ডিসিশন। সো এটা হলো পিএম এর কাজ, পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। এখন আসি অডিট মিস স্টেটমেন্ট, পোস্টিং থ্রেশহোল্ড। এএমপিটি নর্মালি আমরা যেটা করি যে আমাদের যে ম্যাটেরিয়ালিটি থাকে সেটার 5% নেওয়া হয় আর কি এএমপিটি। এখন এটার কাজ কি? এটা হলো যে কোনো একটা লেটস আমরা বললাম রেভিনিউ। তো রেভিনিউ তো এই যে 30,000 একটা ট্রানজাকশনেও হতে পারে, এমনও হইতে পারে যে 5-7টা ট্রানজাকশন মিলে 30,000 হয়েছে, 5-7টা ট্রানজাকশনে মিস স্টেটমেন্ট হয়েছে, হয়ে 30,000 একটা টোটাল মিস স্টেটমেন্ট বের হয়েছে রেভিনিউতে। এটা হতে পারে না? জি স্যার, হতে পারে স্যার। হতে পারে। সো যদি হতে পারে তাহলে আমরা আহ, কত অ্যামাউন্ট পর্যন্ত হলে সেটাকে আপনি মানে যদি কোনো একটা মিস স্টেটমেন্ট, একটা সিঙ্গেল মিস স্টেটমেন্ট যদি এই এএমপিটির উপরে হয়, তাহলেই শুধুমাত্র সেটাকে আপনি এই ম্যাটেরিয়ালিটি, এই যে এখানে যে ক্যালকুলেশনটাতে আসছেন এটাতে আসার জন্য ইউজ করতে পারবেন। লেটস সে আমরা এই যে রেভিনিউর ক্ষেত্রে 30,000 আমরা কিভাবে পেলাম? এখন এএমপিটি আমাদের 2250, রাইট? সো আমরা ধরলাম একটা ইনভয়েসে এটা একটা মিস স্টেটমেন্ট হয়েছে, আরেকটাতে হয়তো 15,000, সো আরেকটাতে হয়তো এগুলোরে বাদ দিই, হ্যাঁ। সো আরেকটাতে হয়তো হয়েছে, এটা হয়েছে, এটাতে হয়তো 2,200, হ্যাঁ, এটাতে হয়তো 2,300, এটা হলো। সো আমরা এখানে এই রেভিনিউর মিস স্টেটমেন্টসটা এটা নিয়ে আসার কথা, বাট আমরা কোনটা নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো হলো এই যে এটা 27,300। কেন? আপনার এই যে সবগুলো ট্রানজাকশন ছিল, এই মিস স্টেটমেন্টস গুলো আপনি পেয়েছেন, এই 5টা ইনভয়েসে আপনি রেভিনিউ এর মিস স্টেটমেন্টস পেয়েছেন, এই অ্যামাউন্ট গুলোর মিস স্টেটমেন্টস। এখানে 4,500 মিস স্টেটমেন্ট হয়েছে, একটা ইনভয়েসে 15,000 মিস স্টেটমেন্ট হয়েছে, ও ইদার ওভার স্টেটমেন্ট অর আন্ডার স্টেটমেন্ট। সো আরেকটাতে 5,500, আরেকটাতে 2,200, আরেকটাতে 2,300। এই হলো আপনার মিস স্টেটমেন্টস। তো তার মধ্যে আপনার যেহেতু এএমপিটি 2,250 সেটা বসিয়ে নিলাম, তার মানে যে মিস স্টেটমেন্টস গুলা 2,250 এন্ড অ্যাবভ হবে সেগুলোই কোয়ালিফিকেশনের জন্য আপনি কাউন্ট করবেন, বাকিটা কাউন্ট না করলেও আপনার প্রবলেম নেই। হ্যাঁ, স্যার এএমপিটির ডেফিনিশনটা একটু বলতে পারবেন? মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। এইটা অডিট মিস স্টেটমেন্ট পোস্টিং থ্রেশহোল্ড, মানে স্পেসিফিক ট্রানজেকশনের যে মিস স্টেটমেন্ট অ্যামাউন্ট সেটা এই এএমপিটির উপরে গেলে সেটাকে আমরা কোয়ালিফিকেশনের জন্য কাউন্ট করি। ঠিক আছে? লাইক জি এখানে স্যার। আমি এক্সাম্পল আর দেখাচ্ছি। স্যার পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা, পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি আচ্ছা পরে আর কি। পারফরমেন্স ম্যাটেরিয়ালটা হলো পুরো অ্যাকাউন্ট হেডের উপর। হ্যাঁ, পুরো অ্যাকাউন্ট হেডের উপরে। তো আপনি লেটস সে রেভিনিউতে আপনার এই 5টা মিস স্টেটমেন্ট বের হয়েছে। একটা ইনভয়েসে $4,500 একটা মিস স্টেটমেন্ট হয়েছে, আরেকটা ইনভয়েসে 15,000, আরেকটা ইনভয়েসে 5,500, আরেকটাতে 2,200, আরেকটাতে হয়তো 2,000, লেটস সে 2,000। এটা যদি হয় তাহলে আপনার এএমপিটি হলো 2,250। তাহলে শুধুমাত্র এই যে প্রথম যে 3টা ট্রানজেকশন আছে এই 3টাকেই আমরা শুধুমাত্র এই অডিট রিপোর্ট কোয়ালিফিকেশন করার জন্য যখন আমরা এগ্রিগেশন করি, মানে মিস স্টেটমেন্ট গুলাকে এগ্রিগেশন করা, একসাথে যোগ করা, তো রেভিনিউ এর আন্ডারে এই 3টা মিস স্টেটমেন্টসকে আপনি কোয়ালিফিকেশনের জন্য নিয়ে আসতে পারেন। তাহলে এখানে হচ্ছে 25,000। আচ্ছা, তার মানে রেভিনিউ হেডে 25,000। তো রেভিনিউ হেডে 25,000 কে আপনি কোয়ালিফিকেশনের জন্য ইউজ করবেন কিনা সেটা কিসের উপর ডিপেন্ড করবে বলেন? ওটা স্যার আমার টোটাল ম্যাটেরিয়ালিটির যে পার্সেন্টেজটা সেট করলাম সেটার উপর। না, এমপিটির উপরে স্যার, এমপিটির উপরে। এএমপিটি দিয়ে তো স্পেসিফিক ট্রানজেকশন কভার হলো। আপনি এএমপিটি দিয়েই তো এটা ক্যালকুলেট করে নিয়ে আসলেন যে 5টা ট্রানজেকশনের মধ্যে কয়টা ট্রানজেকশন আপনি কোয়ালিফিকেশনের জন্য ইউজ করবেন।
এই তিনটা ট্রানজেকশনের যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট যেটা, সেটা এমপিটির উপরে, যে $2250 উপরে, তাহলে এই তিনটাকেই আপনি কোয়ালিফিকেশনের জন্য নিয়ে আসবেন। বাকি দুটো না নিয়ে আসলেও প্রবলেম নেই, আপনি নিয়েও আসতে পারেন, বাট না নিয়ে আসলেও কেউ প্রশ্ন করবে না। সো আপনি এই দুটো নিলেন না, তাহলে বাকি তিনটা যোগ করে হচ্ছে আপনার 25,000। এখন এই 25,000 কি অডিট রিপোর্ট কোয়ালিফিকেশনের জন্য যাবে কিনা সেটা ডিপেন্ড করবে যে একটা অ্যাকাউন্ট হেডে, রেভিনিউ একটা অ্যাকাউন্ট হেড, সেখানে টোটাল মিস স্টেটমেন্ট আসছে 25,000, আর পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি কত? 22,500। 22,500। তাহলে 25,000 22,500 উপরে, জি তাহলে স্যার। আমরা জি কি স্যার। করব? তাহলে আমরা এইটাকে কোয়ালিফিকেশনের জন্য এখানে নিয়ে আসব। সো এটাকে আমরা এখানে অডিট রিপোর্ট কোয়ালিফিকেশনের জন্য নিয়ে আসলাম। এখন যদি এরকম হতো, ধরেন এখানে 4,500, আর এখানে 5,000, এরকম, তাহলে এই তিনটা 2,500, 2,250-এর উপরে, এই জন্য আপনি অডিট রিপোর্ট কোয়ালিফিকেশনের জন্য নিলেন। কিন্তু তিনটার যোগফল যে অ্যাকাউন্ট হেড, মানে রেভিনিউ অ্যাকাউন্ট হেডের টোটাল যে মিস স্টেটমেন্ট, সেটা মাত্র 15,000, আর আমাদের পিএম হলো 22,500। তাহলে এই 15,000 কি অডিট রিপোর্ট কোয়ালিফিকেশনের জন্য নিব আমরা? না স্যার, নিব না। না স্যার। তখন আমরা সেটাকে নিব না। ধরেন এইরকম হলো, এবং ইনভেন্টরি তো এইভাবে ক্যালকুলেট করে আসলো 28,000, পিপিইতে আসলো 35,000, এইচআরে আসলো ধরেন 25,000। তার মানে এই তিনটাকে আমরা কনসিডার করছি, এটাকে কনসিডার করতে পারছি না, তাই তো? এবং এই তিনটা দেখেন, প্রত্যেকটা 28,000ও 22,500 চেয়ে বেশি, 35,000ও 22,500 চেয়ে বেশি, 25,000ও 22,500 চেয়ে বেশি। এই 15,000 22,500 চেয়ে কম জন্য আমরা এটাকে কনসিডার করতে পারলাম না। সো এখন এই 88,000 হলো আমার, এখন অডিট রিপোর্ট কোয়ালিফাই করবে কিনা সেটা কিসের উপর ডিপেন্ড করবে? যেহেতু টোটাল মিস স্টেটমেন্ট 88,000, আর আমাদের ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন করা ছিল 44,000, 45,000। তার চেয়ে 88,000 যেহেতু বেশি, তাহলে আমার এই অডিট রিপোর্ট কোয়ালিফাই করতে হবে। ক্লিয়ার? মানে কোয়ালিফিকেশনের জন্য আমরা কোনো কোনো একটা অ্যামাউন্ট বা মিস স্টেটমেন্ট ম্যাটেরিয়াল কি না, সেটাকে কিভাবে কোন প্রসেসে বের করে নিয়ে আসতে হয় এখন বুঝতে পারছেন আপনারা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার বলেন। যদি আমার যদি স্যার এগ্রিগেশন করার ফলে যদি স্যার আমার ম্যাটে মানে পিএম কে ক্রস করে স্যার, হ্যাঁ, কিন্তু দেখা যায় আমার টোটাল যে টোটাল ম্যাটেরিয়াল এটাকে ক্রস করলো না, তাহলে কি আমরা কোয়ালিফিকেশন নিয়ে আসবো? মানে আমার পিএম কে ক্রস করছে কিন্তু টোটাল থ্রেশহোল্ড কে ক্রস করে না স্যার। পিএম কে ক্রস করে টোটাল ম্যাটেরিয়ালিটিকে যদি ক্রস না করে, লেটস সে আপনার হয়তো এরকম হলো যে এটা হয়তো আপনার হলো ধরলাম 20,000, হ্যাঁ। সো আপনার, আমি যদি এটাকে বলি, লেটস সে এটা 20,000। হুম। ও শিট, আমি এটা ইয়ে করে নেই। ওকে, লেটস সে এটা আপনার 20,000। 15,000 আসতেছে না, বিকজ 22,500 কম। এটা 20,000, এটা 22,500 কম। এটা 35,000, এটা 22,500 কম। ধরলাম এটা হলো আপনার 18,000, 22,500 কম। তাহলে আপনার কি হচ্ছে? আপনার পিএম কে ক্রস করতে স্যার। পিএম কে ক্রস করছে একটা মাত্র, কিন্তু আপনার ম্যাটেরিয়ালিটি 45,000 সেটাকে ক্রস করছে না, তাই তো? জি স্যার। যার কারণে আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করবেন কিনা এই প্রশ্ন আপনি করেছেন, রাইট? জি স্যার। জি স্যার। যখন আপনি দেখছেন যে মোটামুটি ভেরি ক্লোজ অনেকগুলা ট্রানজ্যাকশন আছে আহ, যেগুলো পিএম কে ক্রস করছে না, যার কারণে আপনার ম্যাটেরিয়ালিটি হচ্ছে না, দেন আপনি যেটা করতে পারেন, আপনি হয়তোবা আহ, এই যে আপনি ম্যাটেরিয়ালিটি যেটা ধরেছেন, so আপনার যদি মনে হয় যে এটা কাভার করার জন্য আরেকটু এখানে নিচে যাওয়া দরকার, তাহলে আপনি এটারে কমাই দিলেন।
আর এটাকে আপনি যদি 50% থেকে 45 যদি করেন, দেখবেন এই যে আপনার হয়তো কভার হচ্ছে না। তো আমি বললাম যে আমি 40% নিব পিএম। এটা তো অডিটরের চয়েসের উপরে। আপনি দেখছেন এখানে অনেকগুলো মিস স্টেটমেন্টস ভেরি ক্লোজ এবং এগুলো মিস আউট হয়ে যাচ্ছে, তখন আপনি এটা কমিয়ে দেন, নো প্রবলেম, আপনি কমিয়ে দিতেই পারেন। আপনি এটারে এটারে আপনি 40% করতে পারেন। হ্যাঁ, এটারে 40% করলে আপনার এটা কমে যাচ্ছে, এটাও কমে যাচ্ছে। সো এটা যখন কমে যাচ্ছে তখন এখানেও আপনার দেখেন ফিগার বেড়ে যাচ্ছে। সো আপনি দেখেন এখন সবগুলোই চলে আসছে। ইউ ক্যান ডু ইট। আপনি আপনার ম্যাটেরিয়ালিটি আপনি অ্যাডজাস্টমেন্ট করতেই পারেন। আপনি এটা এমন না যে আপনি যেটা ক্যালকুলেট করছেন এটা দিয়ে অডিট করতে হবে, না হলে আপনার ক্লায়েন্ট মানবে না। ক্লায়েন্টের মানা না মানার কিছু নাই, ঠিক আছে? আপনি 100% আপনার যে মিস স্টেটমেন্ট সবই কনসিডার করে আপনি কোয়ালিফাই করতে পারেন। বাট একটা ম্যাটেরিয়ালিটির বিষয় থাকে, এটা কনসিডার অডিটররা করে। বাট এরকম সিচুয়েশন যদি আসে তখন আপনাকে এটা এই ম্যাটেরিয়ালিটির মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে স্যার মানে মানে পুরো জিনিসটা ছিল টোটালি সাবজেক্টিভ না স্যার, যে আসলে আমার পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হচ্ছে এতটুকু ধরলে সুবিধা, আরেকজন মনে হচ্ছে না আমি আর একটু বেশি ধরে, এরকম কিছু না স্যার? হুম হুম, রাইট। আবার ধরেও আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। আপনি তো প্ল্যানিং লেভেলে এই ম্যাটেরিয়ালিটিটা করছেন, জি করার স্যার। পরে আপনি আবার যখন এক্সিকিউশন হলো, ফিল্ড ওয়ার্ক করলেন, করার পরে আপনি সবগুলো হেডে আপনার আলাদা আলাদা অবজারভেশনস, এই যে এরকম মিস স্টেটমেন্টস গুলো আসলো, আসার পরে আপনি যখন এই ক্যালকুলেশন করবেন, আমি এখানে যেভাবে দেখালাম যে জি রেভিনিউতে স্যার। এটা, ইনভেন্টরিতে এটা, করার পর দেখলেন যে অল্পের জন্য কিছু মিস আউট হচ্ছে, দেন ইউ রিঅ্যাসেস ইউর ম্যাটেরিয়ালিটি, রিক্যালকুলেট ইট, দেন মেক ইট ডাউন, দেন ইউ উইল ফাইন্ড সো মেনি ম্যাটেরিয়াল আইটেমস হুইচ আর কামিং ইনসাইড দ্য থ্রেশহোল্ড, দেন আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করতে পারবেন। ঠিক আছে? আরেকটা কোশ্চেন ছিল স্যার, মানে আমরা তো স্যার পারফরমেন্স ম্যাটেরিয়ালটি রেভিনিউর উপরে স্যার ক্যালকুলেট করলাম। এখন তো আসলে অনেকগুলো হেড থাকে, তো আমি বিভিন্ন হেডের জন্য বিভিন্ন মানে পিএমটা স্যার ডিফারেন্ট হতে পারে। মানে আমার কাছে মনে হচ্ছে যে রেভিনিউ পার্টটা একটু রিস্কি, আমি একটু ম্যাটেরিয়ালটা আমি একটু নিচে কমাই দিই, বা এক্সপেন্সারটা একটু কম রিস্কি, আমি একটু পিএমটা একটু বাড়াই, এরকম কিছু করা যাবে না? জাস্ট ইন জেনারেল স্যার একটার উপর ধরে আমার পুরো সবগুলা ক্যালকুলেশন করতে হবে? মানে না, ওটা এটা কি ডিপেন্ড মানে? করবে, কারণ আপনি যখন ইনিশিয়াল ম্যাটেরিয়ালিটি ধরবেন, জি স্যার। আপনি ধরেন এই যে আপনি একটা অডিটে এখানে 40% ধরলেন, একই অডিটর, আপনি হয়তো জি অন্য স্যার। একটা অডিটে গিয়ে এটা 70%ও ধরতে পারেন। বেসড অন দ্যাট ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের রিস্ক অ্যাসেসমেন্ট আপনি যখন করবেন, তার প্রিভিয়াস হিস্ট্রি কি, কি ধরনের মিস স্টেটমেন্ট হতো, এটার ম্যানেজমেন্ট কারা, এটা কি মাল্টিন্যাশনাল কোম্পানি কিনা নাকি লোকাল কোম্পানি, যারা ওনার আছে তারা কতটুকু এডুকেটেড, এবং এখানে ফাইন্যান্সে যারা জব করছে তারা কতটুকু এডুকেটেড, এবং এদের প্রিভিয়াস কোনো এই ফ্রড বা এররের কোনো হিস্ট্রি আছে কিনা। সো এগুলো সবকিছুর উপর বেস করেই কিন্তু আপনি এটা ধরবেন। আপনি যখন বুঝবেন রিস্ক কি, তখন কিন্তু আপনি যত রিস্ক ফিল করবেন এই ক্লায়েন্টের এই থ্রেশহোল্ড গুলাতে যেগুলো আমি বললাম, তত কিন্তু জি আপনি স্যার। এই পার্সেন্টেজটা কমাবেন, এই অ্যামাউন্টটা তত কমাবেন, কারণ এটা যত কমাবেন তত আপনার এই এরর গুলো আপনার কিন্তু জালের মধ্যে পড়ে যাবে। মানে বিষয়টা এরকম, মাছ ধরা জাল দেখেছেন আপনারা? জি স্যার। জালটা যদি খুব বড় হয় ছোট মাছগুলো পড়ে যায় না? জি স্যার। পড়ে যাবে কিনা? আর যদি জালটা ছোট হয় তাহলে আটকে যাবে, তাই না? আটকে যাবে। এখন আপনি বাসায় ধরেন এই যে ছাঁকনি থাকে অনেক, ছোট ছাঁকনি যেটা একদম ছোট ছোট ইয়ে থাকে, মুখ থাকে, এটা দিয়ে কি করা হয়? এই এই চা চা ছাঁকা হয় এটা দিয়ে, তাই না? জি স্যার। এখন বড় একটা থাকে, ধরেন সবজি টবজি ধুয়ে একটা ছাঁকনিতে রাখে, পানি নিচ দিয়ে পড়ে যায়। অথবা আপনি ধরেন হয়তো মাছ মাংস ধুয়ে রাখে, এখন ওই মাছ মাংস ধুয়ে যেটাতে রাখে ওটা দিয়ে যদি আপনি চা ইয়ে করেন, ফিল্টারিং করেন, তাহলে যাবে চা সহ, চা পাতা সহই চলে যাবে না নিচে? জি স্যার। বিষয়টা এরকম আর কি। সো আপনি কতটুকু রিস্ক ফিল করবেন, যতটুকু ততটুকুই থ্রেশহোল্ড আপনি নিবেন অ্যাজ অ্যান অডিটর, এটা ফুললি আপনার এখতিয়ার। বাট আনজাস্টিফাইড কিছু হবে না, মানে আপনি এমন একটা কিছু দিলেন, এখন এটা যদি পরে কোশ্চেন করা হয়, হ্যাঁ, তারপরে দেখা গেল আর 5 জন অডিটরকে এটা নিয়ে রিঅ্যাসেস করতে দিল, 5 জন এমন ফিগার দিল যেটা আপনার সাথে কোনোভাবে মিলছে না, তখন মানে বুঝতে এরকম হওয়া যাবে না আর কি। দ্যাট শুড বি জাস্টিফাই। পারছি। তাহলে স্যার যে মানে পারফরমেন্স ম্যাটেরিয়ালটি স্যার যদি আমি মানে আমি রেভিনিউর জন্য একটা সাপোজ রেভিনিউর জন্য 16,000, হ্যাঁ, আমি হ্যাঁ এক্সপেন্সের একটা হেডের জন্য 10,000 ধরতে পারি না, এরকম স্যার? মানে পারফরমেন্স ম্যাটেরিয়ালটা কি হেড ওয়াইজ ডিফারেন্ট হতে পারে না? হ্যাঁ, সেটা হতে পারে, বাট নর্মালি যেটা করা হয় একটাই ক্যালকুলেট করা হয়, এটার উপর আচ্ছা বেস আচ্ছা। করেই সবগুলা হেডেই অডিট প্রসিডিউর পারফর্ম করা হয়। আচ্ছা আচ্ছা, ওই মানে এখন ওই হেডগুলো। ম্যাটেরিয়ালিটিটা ক্যালকুলেশন করবেন কিসের উপর বেস করে? তার জন্য আপনার আছে রেভিনিউ, তার জন্য আপনার আছে প্রফিট বিফোর ট্যাক্স, তার জন্য আপনার আছে গ্রস অ্যাসেট,
আর যদি কোনো কোম্পানির রেভিনিউ বা গ্রস অ্যাসেট অথবা প্রফিট বিফোর ট্যাক্স নাই, লেটস সে ইটস অ্যান এনজিও, যারা কিনা জি স্যার। গ্র্যান্টস নিয়ে এসে খরচ করে, তখন তার কিন্তু এক্সপেন্সের উপরেও ধরা যায়। হ্যাঁ, তো এরকম আর কি। তাহলে ওই স্যার ওই যে পারফরমেন্স রেটের যেটা ক্যালকুলেশন করছে ওটা মানে সবগুলা লেদার হেডের জন্য স্যার এপ্লিকেবল হবে না স্যার, একদম অ্যাসেট রাইট, হ্যাঁ, এটা বা আমরা এক্সপেন্স ইনকাম রেভিনিউকে সব। বেঞ্চমার্ক ধরে করেছি, বাট দিস বুঝতে উইল বি পেরেছি। অ্যাপ্লিকেবল ফর অল দ্য, whenever you will audit, this will be applicable for all heads. ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমরা অডিট প্রসিডিউর নিয়ে দেখলাম যে কোন কোন জিনিসগুলো থাকবে, ম্যাটেরিয়ালিটি দেখলাম, অ্যানালিটিক্যাল প্রসিডিউর কথা বলেছি। রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এটা দিয়ে কে কি বুঝেন আমি একটু বুঝতে চাই। স্যার ম্যাটেরিয়ালিটি টেস্টের মাধ্যমে আমি যে ম্যাটেরিয়াল লেভেলটা সেট করলাম, তখন আমি মিসমেন্ট ফ্রড বা এররের কারণে হয়ে থাকে, সেটা যদি ম্যাটেরিয়াল লেভেলের উপরে যায় গিয়ে, তখন সেটা আমার জন্য একটা সিগনিফিকেন্ট রিস্ক। এটা আমি সেটা না অডিট হয়ে রিপোর্টে উল্লেখ গেলে, যখন আপনি অডিট করেন নাই, তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা হয়েছে? আচ্ছা, রিস্ক কথাটা কখন আসে? যখন আপনি ধরেন আজকে আপনি আজকে একটা শেয়ার মার্কেটে একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন, আনসার্টেনটি স্যার, সহজ স্যার। এখানে আপনি, রাইট, সো এখানে আপনি জানেন না যে আপনার এটা আউটকাম এটা কি বাড়বে কি না বাড়বে। হ্যাঁ, সেটা বাড়তেও পারে কমতেও পারে। তো এটা এখানে যখন আনসার্টেনটি থাকে যখন কোনো কিছুতে, তখন সেখানে একটা রিস্ক থাকে। ঠিক আছে, তো এই যে আপনি অডিট করতে গেলেন, এখন আপনি ইনভেন্টরি, আপনি ধরেন লেটস সে উই আর টকিং অ্যাবাউট রেভিনিউ, সো রেভিনিউতে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কি নাই আমরা তো জানি না, তাই না? যার কারণে আমরা এটাকে বলি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকার যে রিস্কটা, এটাকেই বলি আমরা রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে এটা একটা। এখন আরেকটা প্রশ্নের জবাব দেন, সেটা হলো অডিট রিপোর্ট কোয়ালিফাই করা মানে ভালো না খারাপ? স্যার আমরা খারাপ। হ্যাঁ, খারাপ কারণ স্যার। নর্মালি তো আপনি ধরেন এই যে আপনি সব সাবজেক্ট পাস করলে বলবেন আপনি সিএ কোয়ালিফাই করেছি, তাহলে ওখানে খারাপ কেন? এটা যে কোনো জায়গায় কোয়ালিফাই করা মানে তো ভালো, তো এখানে কোয়ালিফাই কোয়ালিফায়ার করা আইডেন্টিফাই কেন? করেছে এজন্য। কি আইডেন্টিফাই করেছে? স্যার কোয়ালিফায়ার গুলা। কোয়ালিফায়ার কিভাবে আমরা, কোয়ালিফায়ার গুলা কি একটু ক্লিয়ারলি বলেন। রাইটলি বলছেন, ঠিক আছে, বলেন আর একটু ক্লিয়ারলি। যেমন স্যার, অডিট করতে গিয়ে যখন আমি প্রবলেম গুলা ফাইন্ড আউট করি বা মিসস্টেটমেন্ট গুলা ফাইন্ড আউট করি, ওটার কারণে যদি অডিট রিপোর্টে চেঞ্জ আসতে পারে, তখন সেগুলোকে আমি কোয়ালিফায়ার হিসেবে বলবো। সেটা যখন আমি মেনশন করবো অডিট রিপোর্টে, সেটা আমার কোয়ালিফাইড অডিট রিপোর্ট। ওকে, আর আর কেউ কিছু বলবেন? আপনারা রিসার্চ মেথোডোলজি পড়েছেন? মানে আপনারা কি এর আগে কখনো রিসার্চ মেথোডোলজি কোনো কোর্স করেছেন কেউ? জি স্যার। জি স্যার। সেখানে হাইপোথেসিস কিভাবে ধরা হয়? মানে একটা স্টেটমেন্ট স্যার ড্র করা হয়, এই স্টেটমেন্টটা যদি কোয়ালিফাইড হয় বা ওই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, তাহলে আমরা হাইপোথেসিস মানে ওয়ান যেটা বলি আমরা H1, অথবা আরেকটা হলো নাল হাইপোথেসিস। হুম, ওকে, সো আপনি একটা হাইপোথেসিস ধরেন, ধরার পরে সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আপনি কি বলছেন? আপনার এটাকে কোয়ালিফাই করছে, আপনার হাইপোথেসিসটা কোয়ালিফাই করলো, প্রমাণিত হলো, তাই না? তখন এটা হলো H1। আর যদি প্রমাণিত না হয় তখন নাল হাইপোথেসিসে যায়, তাই তো? এখন আপনি যেহেতু অডিট প্রসিডিউর পারফর্ম করতে গিয়ে আপনি বলছেন রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, এটা তো ধরে নিয়ে আপনাকে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হয়, তাই না? আপনি যে রিস্কটা ধরেছেন, আপনি যে অ্যাসেসমেন্টটা করেছেন, এটা যদি প্রমাণিত হয়, প্রমাণিত কখন হবে? যখন ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাইড হবে, তখনই তো প্রমাণিত হবে, তাই না? ঠিক জি কিনা স্যার। বলেন? যখন আপনি তো একটা রিস্ক ধরে অডিট শুরু করলেন যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, আচ্ছা, তাহলে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, এটা আপনি একটা হাইপোথেসিস ধরলেন। তো এখানে H1 কোনটা হবে? H1 হবে যদি আপনি যেটা ধরলেন যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে বা থাকার সম্ভাবনা আছে, এটা যদি ট্রু হয়, তাহলে কিন্তু H1। এখন এই অডিট করতে গিয়ে আপনি যখন রিস্কটা ধরছেন,
এবং ফাইনালি অডিট করার পরে যদি আপনার যদি মিস স্টেটমেন্ট বের হয়, ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, তাহলে অডিট রিপোর্ট আপনি কোয়ালিফাই করবেন। মানে আপনার এই যে H1 যেটা ধরছেন, আপনার যে হাইপোথেসিস ধরেছেন সেটা কোয়ালিফাই করেছে। এই জন্য আমরা বলি অডিট রিপোর্ট কোয়ালিফাই করছে। কোয়ালিফাই করছে কেন? মানে আপনি যেটা অ্যাসেসমেন্ট করেছিলেন, হাইপোথেসিস ধরেছিলেন, সেই হাইপোথেসিসটা ট্রু মানে সত্য বলে বিবেচিত হয়েছে আর কি। মানে আপনার হাইপোথেসিসটা কারেক্ট হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য বলে কোয়ালিফাইড। এটা যদিও আপনার হয়তো অডিট পরীক্ষার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাজ অ্যান অডিটর ইউ শুড নো দিস, মানে কেন এটা বলা হয়। ওকে, লেখা মেহেদি, এটা তো আমি আচ্ছা কেউ মনে হয় কথা বলছে। আছে, টাকা আছে, সব আছে। এত প্রেসারের মধ্যে রাখলে তো চলবে না। আমি নিউটন। তারপর আপনি বলেন না। ওকে, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আপনাদের কথা বলার দরকার হলে তখন আনমিউট করে কথা বলতে পারবেন। এখন বলি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এফএসসি বলতে কি বুঝি আমরা? বলেন তো এফএসসি বলতে কি বুঝি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আমরা তো ম্যাটেরিয়ালিটি নিয়ে কথা বললাম, জি স্যার। রিস্ক অফ ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট নিয়ে পরে কথা বলবো। তার আগে আমি জানতে চাই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ক্ষেত্রে এফএসসি বলতে আমরা কি বুঝি? এফএসসি বলেন। Financial statement captions. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশনস কি, মানে এটা কি কি কাজে ব্যবহার হয়? এত সময় নিয়েন না, আপনার যে চ্যাট জিপিটি করে অ্যান্সার দেন এটা কিন্তু আমিও বুঝি, মানে এত বোকা না। তো আপনারা বলেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশনস মানে কি কাজে ব্যবহৃত হয়, মানে কোনগুলাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশনস বলি? স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এগুলা। না, সেটা তো আপনি বলছেন যে উম, যে কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তাই না? জি স্যার। Components of financial statements is statement of profit and loss and other comprehensive income, statement of changes in equity, statement of financial position, হ্যাঁ, statement of cash flows। তো এগুলোকে আমরা বলি and notes to the financial statements, এগুলোকে আমরা বলি আপনার components of financial statements। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন হলো আপনার ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে ফেজে একদম ফেজে, মানে নোটে না, ব্যালেন্স শিটে দেখেন তো কোন কোন জিনিসগুলো থাকে। ব্যালেন্স শিটে কি থাকে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থাকে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস, আদার ইনভেস্টমেন্টস, তারপর অন্য কোনো লং টার্ম অ্যাসেটস যদি থাকে, তারপরে আপনার ট্রেড অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাডভান্স ডিপোজিটস অ্যান্ড প্রিপেমেন্টস, লিজ রিসিভেবল, এই ধরনের অনেক কিছু থাকে না, ইনভেন্টরিজ, জি স্যার। ক্যাশ ইকুইভ্যালেন্টস, এই জিনিসগুলা। এবং ইনকাম স্টেটমেন্টে আসেন কি থাকে? রেভিনিউ থাকে, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, মার্কেটিং অ্যান্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স ইনকাম, ফাইন্যান্স কস্ট। এই যে এই জিনিসগুলোকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন, যেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফেসে থাকে। বুঝতে পেরেছেন? এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আরেকটু রিকল করবেন স্যার প্লিজ। আমি যেটা বলছিলাম যে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটে আপনি যে আইটেমগুলা এখানে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটের ফেসে, মানে এর ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে যে আইটেমগুলো লেখা থাকে, এগুলোকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মেইন ফেসে যেগুলো থাকে আর কি, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটে, এগুলোকেই আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন। এরপরে ক্যাশ ফ্লো, তারপরে ইকুইটি স্টেটমেন্ট, তারপরে নোটস, যা যা থাকে সবই তো এই দুইটা জায়গায় আসে, তাই না? ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটে।
সো এই ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটে যে জিনিসগুলো থাকে ফেসে, সেগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশনস বলি। লাইক আমি যদি একটা জিনিস দেখাই, ওটা কি লেজার হেড গুলাকে বলে স্যার? না লেজার হেড না, স্যার লেজার হেড না, স্যার লেজার হেড তো কয়েকটা হেড। ধরেন আপনি যদি আমি বলি সেলস, সেলসেরই তো 10-12টা লেজার থাকতে পারে। তো 10-12টা লেজার যোগ করেই তো আপনার সেলস হয়। তো সেলস রেভিনিউ যেটা, সেটাকেই বলে যে আপনার স্যার লেজার হেড হলে এ এ- কি বলে, পেয়েবল রিসিভেবল গুলো তো অনেক বেশি এন্ট্রি হয়ে যাবে। স্যার এলিমেন্ট গুলোই কি স্যার স্যার ক্যাপশন? হ্যাঁ, ওখানে যে এলিমেন্টস গুলো থাকে সেগুলো। দ্যাট মিনস লাইন আইটেম বা এলিমেন্ট দুইটাকে এফএক্সি বলতে দেখেন পারি এটা আমি। হলো র্যাকিট ব্যাংকিজারের একটা অডিট রিপোর্ট। শিট, শুধু অডিট রিপোর্ট, এখানে এটা দিয়ে হবে না। কোথায় কোথায় কোথায়, একটা মিনিট। কিছু আমি জাস্ট একটা Sorry. লিস্টেড কোম্পানি যেহেতু এটাই দেখাই। দেখেন এখানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, হ্যাঁ, নন ট্রান্সফারেবল লিজহোল্ড ল্যান্ড, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবলস, অ্যাডভান্স ডিপোজিটস এন্ড প্রিপেমেন্টস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, এরকম বাকি যেগুলো আছে। আর এই যে ইনকাম স্টেটমেন্টে যেগুলো আছে, এই যে এগুলোকেই আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন। এই যে রেভিনিউ, কস্ট অফ সেলস, এই যে আদার ইনকাম, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাডমিনিস্ট্রেশন, এই যে এই দুটা, এগুলোকে আমরা বলি, এই যে এগুলো ইনকাম ট্যাক্স এক্সপেন্স, আদার কম্প্রিহেনসিভ ইনকাম যদি থাকে, এগুলোকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপশন। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বলি। আপনি ধরেন রেভিনিউ অডিট করবেন। হুম, আপনারা একটা জিনিস দেখে এসছেন যে, আচ্ছা এখন বলেন আপনাকে রিপোর্টিং ফ্রেমওয়ার্কস বলতে আমরা কি বুঝি? মানে আমরা অডিট রিপোর্ট যে ফরম্যাটে আসলে সাবমিট করব, এরকম কিছু। স্যার যেমন এটা কি একটা গাইডলাইনের মতো, যেরকম হচ্ছে মানে আমরা কোন বেসিসে জাজমেন্ট নিব বা কোন বেসিসে আমরা ফলো করব, কোন বেসিসে আমি বলবো যে এটা কি ঠিক নাকি খারাপ, ওইটার জন্য। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করি কিসের বেসিসে? আইএসআইএফআরএস। অলওয়েজ। ধরেন একটা ইউএস এন্টিটি, সে কিসের উপর বেস করে প্রিপেয়ার করবে? গ্যাপের উপর বেস করে।
ইউএস গ্যাপ, তাই তো? তার মানে স্যার যে কোম্পানি দেশের, যেমন বাংলাদেশের কোম্পানি একটা নির্দেশনা মানতে হবে, তারপর যদি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক অ্যাক্ট মানতে হবে। হুম, প্রাইমারি কোনটা? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা স্যার সেটা। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কে দিচ্ছে আপনাকে? আইএসবি স্যার। আইএসবি আপনাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম তারা কিন্তু আপনার এই যে আইএস এন্ড আইএফআরএস গুলা আপনাদেরকে দিচ্ছে। তার উপর বেস করে একটা কোম্পানি যদি আইএস এন্ড আইএফআরএস ফলো করে, আইএসবি ফ্রেমওয়ার্ক ইউজ করে, তাহলে সে রিপোর্ট করবে বেসড অন আইএফআরএস এন্ড আইএস। আর যদি একটা ইউএস এন্টিটি হয়, সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করবে বেসড অন ইউএস গ্যাপ। একটা ইন্ডিয়ান কোম্পানি যদি হয়, তাহলে সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করবে বেসড অন ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আইএএস। হ্যাঁ, ওরাও আইএএস বলে। এন্ড দেন একটা যদি ভিয়েতনামের এক কোম্পানি হয়, সে প্রিপেয়ার করবে ভিএএস, ভিয়েতনাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এই যে এগুলোকেই বলা হয় রিপোর্টিং ফ্রেমওয়ার্কস। স্যার বিএস একটা ছিল, এটা তো সুপারসিড হয়ে গেছে না স্যার, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বাংলাদেশের এটা আর নাই, বাংলাদেশ এখন ডিরেক্টলি আইএস আইএফআরএস ফলো করে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। এখন বলেন সিগনিফিক্যান্ট এন্ড নন সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট কি? স্যার ম্যাটেরিয়াল আইটেম হতে হবে, এবং যদি রিলেটেড কন্ট্রোল না কনসিডার করা হয়, যে এমন আইটেম গুলোকেই অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট রিস্ক বলা হয়। আর কেউ? আর কেউ বলতে পারবেন যে সিগনিফিক্যান্ট নন সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি? স্যার এটা কি অ্যামাউন্টের উপরে, যেমন রেভিনিউ সিগনিফিক্যান্ট, স্টেশনারি ইনসিগনিফিকেন্ট, নন সিগনিফিক্যান্ট আপনি এরকম? বলেন কোনটা, স্যার আর কোনটা হতে পারে? এটা হতে পারে স্যার অ্যামাউন্টের বেসিসে, বা কোনটা এই সে বেশি গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, রেভিনিউতে, সরি প্রফিটে যেটা বেশি ইফেক্ট ফেলে। অনুমান স্যার। Right. Okay, then so significant non-significant account depend করবে, it doesn't depend always on amount, rather it depends on আপনার some other factors also, right? There would be some account which would be significant by nature, even having very small amount in the balance, or if it is a income statement account, due to the amount of transaction, the number of transactions or the amounts incurred may be very low, but still it can be significant uh, because of the nature, or because of the facts. So স্যার যেমন significant always not related to the amount, right? So এটা different কারণেও হতে পারে। আচ্ছা, ডিরেক্টর রিমুনারেশন তো সিগনিফিকেন্ট একটা, মানে একটু চেঞ্জ হলে এটা সেটা ম্যাটার করে। রিলেটেড পার্টি ট্রানজাকশন যেহেতু, সো রিলেটেড পার্টি ট্রানজাকশনে এটাকে আপনার এটাকে ডিসক্লোজার দিতে বলা হয়েছে। সো ডিসক্লোজার যেহেতু দিতে বলা হয়েছে, সো দিস ইজ সিগনিফিক্যান্ট। এখানে ডিসক্লোজার, এখন সিগনিফিক্যান্ট নন সিগনিফিক্যান্ট আমরা যখন করি, এটা কিসের উপর বেসিস করে করি সেটা আমি বলছি আপনাদেরকে। এখন আমাকে বলেন যে অ্যাসারশন বলতে কি বোঝেন আপনারা?
বলেন তো অ্যাসারশন বলতে আমরা কি বুঝি? স্যার মানে একটা স্টেটমেন্ট যেটা আমি কনফিডেন্ট বলতে পারবো যে না এটা ঠিক আছে। ফর এক্সাম্পল, আম, যেরকম স্যার যদি আমি জাস্ট সিম্পল লাইফে বলি যে আহ, আমার একটা ফ্রেন্ড আমার আমার গাড়ি সামনে একটা গাড়ি ছিল, ওইটাকে হচ্ছে বললো যে দোস্ত বলতো ওইটা কি কালারের গাড়ি। তো আমি ওটা দেখে হচ্ছে বললাম যে দেখলাম যে ওটা হোয়াইট কালারের গাড়ি। তো আমি ওকে অ্যাসার্ট করতে বললাম যে না এই গাড়িটা হোয়াইট কালার। তো আমি যে স্টেটমেন্টটা কনফিডেন্টলি বলতে পারলাম এটাই স্যার অ্যাসারশন। দেন এই একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে অ্যাসারশন কার রেসপন্সিবিলিটি? স্যার অডিটর। অ্যাসারশন যদি আপনি বলেন ম্যানেজমেন্টে স্যার। ম্যানেজমেন্ট, এক্স্যাক্টলি। সো আমি যদি বলি যে ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অ্যান্ড দেন এই অ্যাসারশনটাও কিন্তু ইজ দ্য রেসপন্সিবিলিটি, ইজ আ স্টেটমেন্ট অর রিপ্রেজেন্টেশন, তাই তো আমরা বলছি অ্যাসারশনটা। অ্যান্ড ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে কে? ম্যানেজমেন্ট, তাই তো, রেসপন্সিবিলিটি যেহেতু ম্যানেজমেন্টের। তার মানে যখন প্রিপেয়ার করছে সে কিন্তু এটার অ্যাসারশন বা স্টেটমেন্ট দিল। কিরকম স্টেটমেন্ট? লেটস সে আপনার ইনকাম স্টেটমেন্টে আপনার রেভিনিউ হলো $10 মিলিয়ন, তাই না? ইউএসডি 10 মিলিয়ন। হ্যাঁ, তো হোয়াট ডাজ ইট মিন? আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিল যেখানে রেভিনিউ আছে 10 মিলিয়ন, দেন হোয়াট ডাজ ইট মিন? সে স্যার কনফিডেন্টলি বলছে যে তার রেভিনিউ আসলেই স্যার $10 মিলিয়ন। সে একটা কথা বলছে না, কিন্তু কয়েকটা কথা বলছে। হুম, সে কয়েকটা কথা কি কি বলছে? সেটাই হলো অ্যাসারশনস। সো সেখানে 6টা অ্যাসারশনস আছে। ফার্স্ট হলো কমপ্লিটনেস, মানে সে যে অ্যামাউন্ট অফ রেভিনিউ বলছে দ্যাট ইজ কমপ্লিট, এর বাইরে কোনো রেভিনিউ নাই, মানে এর বাইরে এমন কোনো রেভিনিউ নাই যেটা এই 10 মিলিয়নের মধ্যে নাই। মানে এমন না যে 11 মিলিয়ন বাট সে এখানে 10 মিলিয়ন শো করছে। তারপর অকারেন্স, ইনকাম স্টেটমেন্টের আইটেমের ক্ষেত্রে অকারেন্স, আর ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে এক্সিস্টেন্স। যেহেতু ব্যালেন্স শিট আইটেমটা একটা স্পেসিফিক টাইমের একটা ব্যালেন্স বোঝায়, তো ওটাকে এক্সিস্টেন্স দেখতে হয় সেখানে। তার মানে বলতেছে এই যে $10 মিলিয়ন রেভিনিউ আমি বলছি, দ্যাট অকার্ড ডিউরিং দ্য পিরিয়ড, মানে এর যে অডিট পিরিয়ড, মানে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পিরিয়ড যেটা আছে, লেটস সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার হলো 1 জুলাই থেকে 30 জুন। তার মানে এই যে $10 মিলিয়ন রেভিনিউ যেটা, এটা 1 জুলাই থেকে 30 জুনের রেভিনিউই। এমন না যে এর আগের বা পরের কোনো রেভিনিউ এর মধ্যে যোগ করে 10 মিলিয়ন করা হয়েছে। ক্লিয়ার? দুইটা গেল। জি স্যার। থার্ড হলো অ্যাকিউরেসি। সো বলছে যে এই যে রেভিনিউ আমি যেটা বলছি $10 মিলিয়ন, সো এই অ্যামাউন্টটা অ্যাকিউরেট, এটা কিন্তু সে বলে দিল। মানে এটা হলো বাই ডিফল্ট, এটা তাকে মুখে বলার দরকার নাই। যখনই আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিল এবং সেখানে রেভিনিউ আছে এবং রেভিনিউর অ্যামাউন্টটা 10 মিলিয়ন বলা আছে, তার মানে প্রথম সে বললো যে ইটস কমপ্লিট। সেকেন্ড হলো ইট ইট অকার ডিউরিং দ্য পিরিয়ড। থার্ড হলো ইটস অ্যাকিউরেট, মানে অ্যামাউন্ট অ্যাকিউরেট আছে, এখানে কোনো ভুল নাই, মিস স্টেটমেন্টস নাই। দেন রেভিনিউর যে আমার যে প্রাইসিংটা কাস্টমারের সাথে, প্রাইসিংটা প্রপার ছিল। ওনারশিপ বলতে বোঝাচ্ছে যে এই যে রেভিনিউটা আমি যে কোম্পানির ফাইন্যান্সিয়ালসে শো করছি, এই রেভিনিউটা ওই কোম্পানির, অন্য কারো না। তারপরে হলো নাম্বার 6, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার। সো রেভিনিউ রিলেটেড যে আইএফআরএস আছে, আইএফআরএস 15, তাই না? রেভিনিউ আইএফআরএস 15। জি সো স্যার। 15-এ যে ডিসক্লোজার, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজারের যে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া আছে, সেগুলো আমি কমপ্লাই করেই এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে রেভিনিউটা প্রেজেন্ট করেছি। তার মানে যখন কেউ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিল, সেখানে যখন রেভিনিউ অ্যামাউন্টটা থাকলো এবং তার অ্যামাউন্ট যেটাই থাক, সেই অ্যামাউন্টটাকে তার যে ম্যানেজমেন্ট এই 6টা অ্যাসারশন দিচ্ছে। এখন আপনি যখন অডিট প্রসিডিউর পারফর্ম, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা অ্যাসারশন নিয়ে?
হ্যালো, স্যার মানে অ্যাসারশন বলতে স্যার যে মানে 10 মিলিয়ন যেটা বলছে আসলে ওই 10 মিলিয়নের মধ্যে আপনার যে 6টা পয়েন্ট বলছে 6টা পয়েন্টে কভার করছে না, এর বাইরে কিছু নাই, এরকম কিছু এর বলছে না? বাইরে কিছু নাই, এই 6টা পয়েন্ট অবশ্যই সে মিন করছে। জি, স্যার। হ্যাঁ, তো আপনি আপনি এই যে আপনি বিয়ে করলেন, বিয়ের কথায় বলে যে বিয়ে করছেন তাহলে অন্ন বস্ত্র বাসস্থান দিতে হবে। এখন এর বাইরেও যে আর অনেক কিছু আছে সেটা কি লিখে দিতে হবে? লিখে দিতে হবে না। এখন আপনি বউরে বললেন না, তোমার নিয়ে তো ঘুরতে যাওয়ার কথা না, তোমাকে নিয়ে তো রেস্টুরেন্টে খাওয়ার কথা না। হ্যাঁ, তো এগুলো তো আর আপনি বলতে পারবেন না। সো আপনার এটা ইমপ্লাইড। এরকম আপনার হচ্ছে যখন অ্যাসারশন গুলো এরকম, এটা বলতে হবে না। এই জন্য আপনার এই এই 6টা অ্যাসারশন এটা ইমপ্লাইড। আপনি যখনই বললেন আমার 10 মিলিয়ন রেভিনিউ, তার মানে আপনি সঙ্গে সঙ্গে আপনি ধরে নেবেন এই 6টা জিনিস সে কনফার্ম করলো। বুঝতে পারছেন? আমি যখন আপনি বললাম যে $10 মিলিয়ন রেভিনিউ, তখন আপনি সঙ্গে সঙ্গে আপনার মাথা ক্যাচ করতে হবে যে আমি এই 6টা জিনিস আপনাকে ইনশিওর করেছি। বুঝতে পারছেন? এরপরে কি আমি বলতে পারবো না যে আমি তো বলি নাই যে এটা প্রেজেন্টেশন ঠিকভাবে দিছি, আমি তো বলি নাই যে এটা অ্যাকিউরেট আছে, আমি তো বলি নাই এটা কমপ্লিট, এটা বলার আর সুযোগ নাই। ক্লিয়ার? স্যার জি ভিপি স্যার। দিয়ে কি বোঝাচ্ছে? এটা ভ্যালুয়েশন এন্ড প্রেজেন্টেশন, নরমাল ভ্যালুয়েশন অবলিক প্রাইসিং। যদি ইনকাম আচ্ছা, স্টেটমেন্ট আইটেম হয় তাহলে আমরা এটা প্রাইসিং বলি, আর ভ্যালুয়েশন বলি যদি ব্যালেন্স শিট আইটেম হয়। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর ও ই যেটা ও হলো অকারেন্স, যদি এটা আহ, মানে ইনকাম স্টেটমেন্ট আইটেম হয় তাহলে বলি অকারেন্স, আর আর যদি ব্যালেন্স balance শিট sheet item হয় এক্সিস্টেন্স। তাহলে বলি এক্সিস্টেন্স। হুম। এখন সিগনিফিকেন্ট নন সিগনিফিকেন্ট অ্যাকাউন্ট আপনি কিভাবে ডিটারমাইন করবেন সেই জায়গায় আসি। সেটা হলো আপনাকে এই যে রেভিনিউ 10 মিলিয়ন, রেভিনিউ 10 মিলিয়ন যদি আপনি অডিট করতে চান তাহলে আপনাকে জানতে হবে এই রেভিনিউটা, রেভিনিউ ফ্রম সেলস কতটুকু, রেভিনিউ ফ্রম সার্ভিস কতটুকু। লেটস সে এটা রেভিনিউ ফ্রম সেলস হলো আপনার ধরেন 7 মিলিয়ন, রেভিনিউ ফ্রম সার্ভিস হলো 3 মিলিয়ন। এই টোটাল হলো আপনার সেলস রেভিনিউ। যেহেতু সেলস রেভিনিউ এবং সার্ভিস রেভিনিউ এটার রিকগনিশন এবং ইন্টারনাল যে অপারেশনাল প্রসিডিউর দুটো কি একরকম? নো স্যার। একরকম না, আলাদা। এই জন্য আপনাকে এটাকে ডিসএগ্রিগেট করা আমরা বলি আর কি, দুটাকে আলাদা করা, ডিসএগ্রিগেট করা। তো আপনি 10 মিলিয়নকে দুই ভাগ করলেন, 7 মিলিয়ন একটা, 3 মিলিয়ন একটা। যেহেতু সেলস এর প্রসেস আলাদা, সার্ভিসের প্রসেসটা আলাদা, সো দুইটা রেভিনিউকে আপনি আলাদা করলেন করে এই যে রেভিনিউ ফ্রম সেলস একটা অ্যাকাউন্ট, রেভিনিউ ফ্রম সার্ভিস একটা অ্যাকাউন্ট, দুটাকে আলাদা অ্যাকাউন্ট বললাম। এখন লেটস সে রেভিনিউ ফ্রম সেলস, এখন রেভিনিউ ফ্রম সেলস এটা এখন সিগনিফিক্যান্ট কি না সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে। এখন রেভিনিউ ফ্রম সেলস প্রথম হলো কমপ্লিটনেস ঠিক আছে কিনা, অকারেন্স, অ্যাকিউরেসি, ভ্যালুয়েশন অর প্রাইসিং, ওনারশিপ, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। ঠিক আছে। অ্যাজ অ্যান অডিটর আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই 6টা অ্যাসারশনে, হ্যাঁ 6টা অ্যাসারশনে কোনো একটা অ্যাসারশনেও যদি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে, আপনি যদি অ্যাসেস করেন, যে আপনি অ্যাসেস করছেন অ্যাজ অ্যান অডিটর যে এই 6টা অ্যাসারশনের কোনো একটা অ্যাসারশনে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, আপনি চিন্তা করলেন যে এটার মনে হয় কমপ্লিটনেস ঠিক নাই, আপনার বেসড অন ইউর অ্যানালাইসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আপনি বললেন যে এই যে কমপ্লিটনেস যে অ্যাসারশন আছে এখানে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, এবং এই রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যদি থাকে, মানে 6টা অ্যাসারশনের যে কোনো একটা অ্যাসারশনেও যদি থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটা সিগনিফিক্যান্ট হয়। এই যে এখানে আমি এস দিছি মানে সিগনিফিক্যান্ট। এখন যদি এমন হয় যেমন এটার এটার কোনো অ্যাসারশনেই আপনার রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে বলে আপনার মনে হয় নাই, হ্যাঁ আপনি বললেন যে এইটা কোনোটাতেই রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আপনার কাছে মনে হচ্ছে না, তখন আপনি এটাকে বলবেন নন সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট কখন হবে? 6টা অ্যাসারশনের যে কোনো একটা অ্যাসারশনেও যদি আপনার কাছে মনে হয়, আপনি অ্যাসেস করেন যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, আর ও ডাবল এম, রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, তাহলেই সেই অ্যাকাউন্টটা সিগনিফিক্যান্ট। আর যদি কোনোটাতেই না থাকে তাহলে
নন সিগনিফিকেন্ট। এখন ধরলাম এখানেও রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, ধরলাম এখানেও রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, তিনটা হলেও সিগনিফিক্যান্ট হবে। ছয়টায়ও যদি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে তাও সিগনিফিক্যান্ট হবে, বাট একটাতেও যদি না থাকে তাহলে সেটা নন সিগনিফিক্যান্ট হবে। এইটুকু বুঝছেন কিনা? মানে স্যার 6টার মধ্যে একটা অ্যাসারশনেও যদি রিস্ক থাকে তাহলে ওইটা হচ্ছে সিগনিফিকেন্ট। হুম, রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, কিন্তু শুধু রিস্ক থাকলে হবে না, ঠিক আচ্ছা আছে? স্যার, একটা একটা কোশ্চেন ছিল যে আমি সাপোজ আমরা তো স্যার স্যাম্পল বেসে কাজ করি না, এখন আমি স্যার রেভিনিউ স্যার 50টা ভাউচার নিলাম, হ্যাঁ। এখন হুম। দেখলাম স্যার 49 পর্যন্ত একদম যে 6টা আছে সব কিছু ঠিক আছে, তো একটা ভাউচারে যে দেখা যায় স্যার একটা যে কোনো একটা অ্যাসেশনে একটা কোনো ঝামেলা পাচ্ছি, তাহলে ওইটা পুরো হেডটা কি তাহলে আমি মানে রিস্ক অফ মিস স্টেটমেন্টে চলে আসবে, মানে একটা এরকম একটা ভাউচারে এরকম সমস্যা থাকলে আর কি স্যার, মানে না, সেটা 50টার তো মধ্যে। পরে, এটা তো আমি বলছি প্ল্যানিং স্টেজে, আপনি তো তখন অডিট করেনি নাই, ও আচ্ছা 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 আপনি তো কেবল প্ল্যান করছেন, আপনি শুধু ফিগারগুলো পেয়েছেন। আপনি পাইছেন আচ্ছা যে আচ্ছা। রেভিনিউ ফ্রম সেল হলো 7 মিলিয়ন। এখন আপনি বেসড অন প্রিভিয়াস অডিট, তারপরে এর আগে কি কি তাদের মিস স্টেটমেন্ট বের হয়েছিল আগের বছরগুলোতে, এবং এখানে যে রেভিনিউর প্রসেসটা একটু অ্যানালাইসিস করলেন, তাদের সাথে একটু কথা বললেন, বলার পরে আপনার কাছে মনে হলো যে রেভিনিউ ফ্রম সেলসে কমপ্লিটনেসে, অ্যাকিউরেসিতে এবং প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে। এটা হলো আপনার আচ্ছা আচ্ছা। অ্যাসেসমেন্ট, আপনি এটা কিন্তু ফাইনাল আউটকাম না, এটা আপনি আচ্ছা প্ল্যানিং করছেন, বুঝতে ঠিক পারছি আছে? জি স্যার। জি স্যার। তারপরে আপনি যখন এটা করলেন, করার পরে এই যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, এটা ইম্প্যাক্টটা এটা লো হতে পারে, মিডিয়াম হতে পারে, হাই হতে পারে। এখন ধরেন কোনোটা হাই, ধরলাম যে কমপ্লিটনেস যেটা আছে এটা হাই, এটা যেটা আছে অ্যাকিউরেসি এটা হলো আপনার মডারেট বা মিডিয়াম। মানে রিস্কটা কতটুকু, মানে রিস্কটা তো আপনি বলেন রিস্ক, সবগুলো রিস্ক কি একই রকম হয়? হয় না, কোনোটা হাই হতে পারে, কোনো রিস্ক মডারেট হতে পারে, কোনো রিস্ক লো হতে পারে। তা আমরা ধরলাম যে কমপ্লিটনেসে হাই, অ্যাকিউরেসিতে মডারেট, অ্যান্ড প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারে লো, এই অ্যাকাউন্টটা সিগনিফিকেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আর এটা বেরোলো নন সিগনিফিকেন্ট। এইভাবে সবগুলাকে আপনি সিগনিফিকেন্ট নন সিগনিফিকেন্টে ভাগ করবেন, ঠিক আছে? আরো আসবে, লেটস সে আমি যদি বলি আপনার এই যে ডিসএগ্রিগেট করলাম, রেভিনিউকে দুই ভাগ করলাম, এটা কিন্তু দরকার আছে বিকজ অফ দিস টু প্রসেসেস আর ডিফারেন্ট। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আসি, ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অডিট করছেন এবং তার হলো কস্ট অফ সেলস অডিট করছেন। এখন কস্ট অফ সেলস যদি আপনি এইটাকে ডিসএগ্রিগেট যদি না করেন তাহলে কি হবে? কস্ট অফ সেলসে কি কি থাকে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কস্ট অফ সেলসে? র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রগ্রেস, ফিনিশ গুডস। না না না, সেটা তো পরে গেলেন। আপনার কস্ট অফ সেলস এর মধ্যে আপনার যে ফিনিশড গুডসটা আসতেছে কিভাবে আসতেছে, এখানে আছে হলো ম্যাটেরিয়াল কস্ট, তাই না? ওভারহেড, ওভারহেড। লেবার, তাই না? জি স্যার। ডিপ্রিসিয়েশন আছে না? ডিপ্রিসিয়েশন কোন প্রসেসের আন্ডারে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, রাইট? জি লেবার স্যার। কস্ট কোন প্রসেসের আন্ডারে? হিউম্যান রিসোর্স প্রসেসের আন্ডারে। ওভারহেডটা ধরেন আদার ওভারহেড এক্সপেন্সেস আছে সেগুলোর আন্ডারে। আর ম্যাটেরিয়াল কস্টটা কিসের আন্ডারে? ইনভেন্টরির আন্ডারে, ইনভেন্টরি প্রসেসের আন্ডারে। তাহলে জিনিসগুলো আলাদা না? আপনি চারটারে এক জায়গায় করে যদি অডিট করেন, অডিট করতে পারবেন প্রপারলি? আপনার প্রসেসই তো ডিফারেন্ট, এই জন্যই ডিসএগ্রিগেট করতে হয়। আপনার কস্ট অফ সেলসকে আপনার এই যে কস্ট অফ সেলসকে আপনার ভাগ করতে হবে, এই 4-5টা ভাগে ভাগ করতে হবে। করার পরে এই ডিপ্রিসিয়েশনটা যাবে আপনি যখন পিপিই অডিট করবেন পিপিইর আন্ডারে, লেবার কস্টটা যাবে আপনার এইচআর যখন অডিট করবেন ওটার আন্ডারে, ম্যাটেরিয়াল কস্টটা যাবে আপনি যখন ইনভেন্টরি অডিট করবেন সেটার আন্ডারে। এইভাবে জি করে স্যার। করে নিয়ে এসে আপনাকে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে। তাহলে আপনি অ্যাকিউরেট রিস্ক বেসড অডিট যেটাকে বলে, রিস্ক বেসড অডিট আপনি তখন অ্যাকিউরেটলি করতে পারবেন। সো আপনি যদি নন সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট হয় তাহলে এটার উপরে আপনার কোনো অডিট প্রসিডিউর পারফর্ম না করলেও কোনো সমস্যা নাই। আপনারা তো বাংলাদেশে বেশিরভাগ কি করে যে গিয়ে কোনো রিস্ক অ্যাসেসমেন্ট নাই, গিয়েই লেজার নিয়ে ভাউচিং শুরু করে দেয়, তাই তো? এগুলো রিস্ক বেসড অডিট প্রসিডিউর কিন্তু এটা না।
রিস্ক বেসড অডিট প্রসিডিউর হলো এই যে আপনাকে সিগনিফিক্যান্ট অ্যাসারশন গুলো আগে বের করতে হবে, অ্যাকাউন্ট গুলো আগে ডিসএগ্রিগেট করতে হবে, করে অ্যাসারশন গুলো পাশে বসাতে হবে, বসিয়ে আপনাকে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বের করতে হবে। তার আগে ক্লায়েন্টের সাথে বসে প্রত্যেকটা প্রসেসের সাথে রিলেটেড যে এই যেমন ইনভেন্টরির সাথে কি কি প্রসেস, কি কি অ্যাপ্লিকেশনস আছে সেগুলো চেক করা, প্রোডাকশনের সাথে কি কি আছে, এইচআর এর সাথে কি কি আছে, তারপরে পিপির সাথে কি কি আছে, এগুলো সবগুলা রিলেটেড জিনিসগুলো নিয়ে স্টাডি করতে হয়, প্রসেসগুলা করে আপনাকে বের করতে হবে যে এখানে কোন কোন অ্যাসারশনের এগেইনস্টে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকতে পারে, সেটাকে অ্যাসেসমেন্ট করা। সো আপনাকে কিন্তু প্ল্যানিং লেভেলে সিগনিফিক্যান্ট টাইম দিতে হয়, না হলে রিস্ক বেসড অডিট আপনি করতে পারবেন না। তো আপনি ধরলেন যে রেভিনিউ ফ্রম সেলসে এই তিনটা অ্যাসারশনে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে। একটা হলো কমপ্লিটনেস, আর একটা হলো অ্যাকিউরেসি, আর একটা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। আর বাকি যেগুলো আছে এই যে অকারেন্স, ভ্যালুয়েশন এন্ড প্রেজেন্টেশন, কি বলে ভ্যালুয়েশন এন্ড প্রাইসিং, ওনারশিপ, এগুলোতে যেহেতু আপনি রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অ্যাসেসমেন্ট করছেন না, এই রিলেটেড কোনো ওয়ার্কিং না করলেও হবে। তাহলে এখন রেভিনিউ ফ্রম সেলস এর জন্য কি কি ওয়ার্কিং করতে হবে, মানে কোন কোন জিনিসগুলো বের করার জন্য ওয়ার্কিং করতে হবে? কমপ্লিটনেস, অ্যাকুরেসি, প্রেজেন্টেশন। এক্স্যাক্টলি। তাহলে রেভিনিউ ফ্রম সেলস এর জন্য আপনি ওয়ার্কিং প্ল্যান করবেন যে কমপ্লিটনেস এর জন্য, অ্যাসিওর করার জন্য কি কি আপনার ওয়ার্কিং অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে, অ্যাকিউরেসি চেক করার জন্য কি কি অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার ঠিক মতো আইএফআরএস 15 অনুসারে আছে কিনা সেটার জন্য কি কি ওয়ার্কিংস করতে হবে। এই কটা ওয়ার্কিং করলে কিন্তু আপনার রেভিনিউর ওয়ার্কিং শেষ। তাহলে প্ল্যানিংটা যদি ভালোভাবে না করতেন তাহলে তো এগুলো সবকিছু নিয়ে আপনাকে ওয়ার্কিং করতে হতো। প্ল্যানিংটা করলেন জন্য আপনার এইদিকে টাইম নষ্ট হলো, কিন্তু আপনি এইদিকে আবার ওয়ার্কিং লেভেলে অনেক টাইম আপনি সেভ করতে পারবেন। তখন এই তিনটা রিলেটেড আপনি ওয়ার্কিং প্রসিডিউর প্ল্যান করবেন। সো এই যে ওয়ার্কিং স্টেজে এসে রেভিনিউ রিলেটেড এই তিনটা ওয়ার্কিং করবেন, করে সেখান থেকে আপনি কনক্লুশন ড্র করবেন। এখন আমাদের কি অ্যাসারশন কি, সিগনিফিক্যান্ট নন সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট কি, এফএসসি, তারপরে আপনার রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, এগুলো এখন আমরা ক্লিয়ার হয়েছে তো আমাদের নাকি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার প্ল্যানিং স্টেজে এসে আমি কিভাবে বুঝবো যে এই কমপ্লিটনেস, অ্যাকুরেসি বা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের প্রবলেম থাকতে পারে স্যার? আমি তো এখনো ফিল্ডে যাই নাই। আপনি ফিল্ডে গিয়েই তো প্ল্যানিং করতে হবে। আপনি শুধু এখানে বসে থেকেই সব প্ল্যানিং করতে পারবেন না, আপনাকে কিন্তু ফার্মে থেকেও করতে হবে, ফিল্ডে গিয়েও কিছু কাজ করতে হবে আর কি। আপনাকে প্রথম ইনিশিয়াল কিছুদিন আপনাকে ফুল প্ল্যানিং করতে হবে। শুধু প্ল্যানিং মানে গিয়েই কাজ শুরু করা, এটা কোনো অডিট প্রসিডিউরের মধ্যে পড়েই না। মানে কেউ যদি গিয়েই আজকেই গিয়ে ভাউচিং শুরু করে দেয় তাহলে বুঝতে হবে সে কোনো অডিট জানে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা আমার, মানে সে যদি গিয়েই বলে যে আজকে গিয়ে আমি ভাউচিং করব, আজকে গিয়ে টেস্ট অফ কন্ট্রোল করব, টেস্ট অফ ডিটেলস করব, তাহলে আমি বলবো সে অডিট জানে না। অডিটের প্রসেস আছে, আপনি ফাইন্যান্সিয়ালস নিতে হবে, তাদের আগের অডিট ফাইলগুলো দেখতে হবে, তারপরে তাদের যে প্রসেসগুলো আছে পলিসিগুলো দেখতে হবে, দেখে ওই রেসপেক্টিভ সেলস ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, ইনভেন্টরি ডিপার্টমেন্ট, পিপি যারা মেনটেন করে, ফিক্সড অ্যাসেট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, সবার সাথে আপনাকে মিটিং করতে হবে ইনিশিয়ালি, করে তারপরে আপনার এই প্ল্যানিংটা করতে হবে। ঠিক আছে? আর আপনার বাকিটা দ্যাট আপনার মিনস জাজমেন্ট, বাকিটা আপনার দ্যাট জাজমেন্ট। মিনস আগেকার ফাইলগুলো চেক অ্যানালাইসিস করে তারপরে তার হ্যাঁ উপর ডিপেন্ড করে। রাইট, বাকিটা আপনার ক্লিয়ার জাজমেন্ট। স্যার। ঠিক জি আছে, স্যার, ধরেন থ্যাংক আপনি ইউ স্যার। আমরা না হয় জুনিয়র স্টাফ বা আমরা অডিট টিমে কাজ করছি, আমাদের যে ম্যানেজার থাকে সে তো আরো এক্সপেরিয়েন্স, তার তো আরো একটু এক্সপেরিয়েন্স আছে, যে ডিরেক্টর থাকে তার আরো এক্সপেরিয়েন্স থাকে, যে কিনা আপনার পার্টনার তার তো আরো বেশি এক্সপেরিয়েন্স থাকে। সো ওনারা ওনাদের এই এক্সপেরিয়েন্সের উপর বেস করে জাজমেন্ট অ্যাপ্লাই করবেন আর কি। জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তো আমরা এখন চ্যাপ্টার 7 শুরু করব। তার আগে আমি ইয়ে দিয়ে দিচ্ছি, একটা ব্রেক দিয়ে দিচ্ছি। এখন 8:45 বাজে, আমরা 9:05 জয়েন করব, ঠিক আছে? পরে আমরা চ্যাপ্টার 7টা শুরু করব, ওকে প্ল্যানিং স্যার। চ্যাপ্টারটা আর কি। স্যার চ্যাপ্টার এরপরে আমরা আসলাম চ্যাপ্টার 7-এ, প্ল্যানিং, প্ল্যানিং অ্যান্ড অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস।
প্ল্যানিং স্টেজে আমরা যে কাজটা করি সেটা তো রিস্ক অ্যাসেসমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, এগুলো আমরা করে থাকি। তো সেগুলোর বেসিক প্রসেসটা তো আমি বলেই দিলাম আমাদের এর আগে যে আমরা ডিসকাশন আপা ওখানে। কি অবস্থা তোমার? লেখা করেছো? তাহলে রিপিটার মস্ত। ওকে, সো আমরা এই যে প্ল্যানিং এ যখন আসলাম, যে অডিট প্ল্যানিংটা আমরা কেন করার প্রয়োজন হয়, বিকজ উই 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 নিড টু ইউনো এনশিওর দ্যাট the proper audit planning has been in place, so that there would not be any chance of material misstatements that is not taken into consideration by the auditors. So অডিট এঙ্গেজমেন্ট আমরা যখন করি, সেটা যদি প্ল্যানিং ছাড়া করি, তাহলে প্রবলেম যেটা হতে পারে যে টাইম মাইট বি ওয়াস্টেড ডুইং দ্য রং ওয়ার্ক। লাইক আমরা যখন একটু আগে দেখলাম যে যেটা সিগনিফিক্যান্ট না, নন সিগনিফিক্যান্ট, সেই অ্যাকাউন্ট নিয়ে আমরা হয়তো টাইম নষ্ট করে ফেললাম, অ্যান্ড দ্য রিয়েলি ইম্পর্টেন্ট ওয়ার্ক মাইট নট বি ডান এট অল। সো আমাদের যেগুলো সিগনিফিক্যান্ট অ্যাকাউন্ট আসবে এবং ডিসক্লোজার আসবে, এবং সেগুলোতে যে রিলেভেন্ট যে অ্যাসারশনগুলা তে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, সেগুলোতে যেন আমরা প্রপারলি টাইম দিতে পারি, অ্যান্ড আলটিমেটলি দ্য রং কনক্লুশন মাইট দেয়ারফর বি ড্রন। আমরা যদি প্রপার অডিট প্রসিডিউর না করতে পারি, তাহলে দেখা যাবে যে রং কনক্লুশন ড্র করব, কারণ আমাদের যে জায়গাতে অডিট প্রসিডিউর প্রপারলি পারফর্ম করার কথা, সেটা আমরা করলাম না। ওকে, দেন প্ল্যানিং যদি আমরা করি, and engagement planning and engagement is a key aspect of quality control. আমরা যে জিনিসটা বলছিলাম যে কোয়ালিটি কন্ট্রোলের প্রয়োজন আছে একটা এঙ্গেজমেন্ট নেওয়ার নিয়ে, শুধু অডিট রিপোর্ট সাইন করলেই হবে না। সো আমাদের অডিটের যে কোয়ালিটি, সেটাকে ইনশিওর করতে হবে। সো অডিটের কোয়ালিটি ইনশিওর করতে গেলে আমাদেরকে প্রপারলি অডিট প্ল্যানিং করতে হবে, প্রপার টিম অ্যালোকেট করতে হবে, এবং টাইমলি কাজটা প্রপার প্ল্যানিং করে প্রপার যে ওয়ার্কিংগুলো আছে সেগুলো আপনার কনক্লুড করা বা শেষ করা আর কি, কন্ডাক্ট করা। সো প্ল্যানিং অডিটরের জন্য যেটা হেল্প করে, তাকে কি করতে হবে, কতটুকু পর্যন্ত করতে হবে, কোন কোন জায়গাগুলোতে রিসোর্স ফোকাস করতে হবে, অ্যান্ড ইম্পর্টেন্ট যে ম্যাটার্সগুলো আসবে সেগুলোকে কিভাবে ডিল করতে হবে, সেগুলো নিয়ে হেল্প করবে। তো ওভারঅল অডিট স্ট্র্যাটেজি অ্যান্ড অডিট প্ল্যান নিয়ে যদি আমরা বলি, যে একটা অডিট যখন আপনি শুরু করবেন, তার আগে আপনার মেইন যে ইম্পর্টেন্ট কাজগুলা, আপনার ম্যাটেরিয়ালিটি ঠিক করা, রিস্ক অ্যাসেসমেন্ট করা, understanding the entity and its environment, and then based on that analysis, you will have to design your audit approach. Then if you need, you can use the experts and internal audit, timing, budgets and deadlines, এগুলো সবকিছু ঠিক করা। কারণ একটা অডিট করার পরে আপনি অ্যাজ এন অডিটর আপনার এখান থেকে তো কিছু টাকা ইনকামও করতে হবে। আপনি যে অডিট ফি আসবে, আপনি অডিট প্ল্যানিং যেটা করছেন, অডিট প্রসিডিউরটা পারফর্ম করার পরে আপনার যে পরিমাণ হিউম্যান রিসোর্স খরচ হবে, আপনি যদি একটা অডিট প্রপারলি প্ল্যান করে যদি 1 মাসে করতে পারেন, সেটা প্ল্যান না করে যদি 3 মাস ধরে ওই অডিট করে, তাহলে আপনার কিন্তু অডিটের কস্টটা বেড়ে যাবে। সো এই জন্য প্রপারলি প্ল্যান করার প্রয়োজন হয় আর কি। আর অডিট প্ল্যানটা হচ্ছে একটা ডিটেইলড অডিট স্ট্র্যাটেজি। আপনি যখন একটা ইনিশিয়াল প্ল্যানিং মেমোরেন্ডাম করলেন, দ্যাট ইজ কল্ড অডিট স্ট্র্যাটেজি। বেসড অন দ্যাট ইউ উইল হ্যাভ টু, দ্যাট ইজ অডিট স্ট্র্যাটেজি। আর এটাকে যখন একদম ডিটেইলড আকারে আপনি যখন করবেন, দ্যাট ইজ কল্ড অডিট প্ল্যান। এবং এখানে আপনাকে ইউ উইল হ্যাভ টু সেট আউট দ্য নেচার, টাইমিং অ্যান্ড এক্সটেন্ট অফ অডিট প্রসিডিউরস, ইনক্লুডিং দ্য রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিজার্স টু বি পারফর্মড বাই দ্য এঙ্গেজমেন্ট টিম ইন অর্ডার টু অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। এই যে ইম্পর্টেন্ট একটা জিনিস আসছে, আপনি এই যে যত যা কিছু করবেন না কেন, আপনার আলটিমেট অবজেক্টিভ হলো সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করা। বিকজ সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনি
অডিট আপনার কনক্লুশন ড্র করতে পারবেন না। এই জন্যই আপনাকে প্রসিডিউরগুলো এমনভাবে ডিজাইন করা যাতে করে আপনি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে পারেন। সো প্রত্যেকটা ফার্মের একটা অডিট প্যাক্স থাকে, তাদের একটা অডিট মানে গাইডলাইন্স থাকে বা অডিট ম্যানুয়াল থাকে, সেগুলোর উপর বেস করে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হয় বা অডিট প্ল্যানিং গুলো করে অডিট প্রসিডিউর পারফর্ম করতে হয়। ম্যাটেরিয়ালিটি নিয়ে একটু আগেই আমরা কথা বলেছি, সো এটা আবার নতুন করে বলার দরকার নেই। দেন আমরা আসি হলো অ্যানালিটিক্যাল প্রসিজার্স। অ্যানালিটিক্যাল প্রসিডিউরস নিয়েও আমরা যেটা বললাম, এটা হলো ইভালুয়েশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশনস। এই ইভালুয়েশনটা বিভিন্নভাবে করা যেতে পারে। সো দ্য কনসিডারেশন অফ কম্পারিজন কিরকম উইথ, আচ্ছা, তো অ্যানালিটিক্যাল প্রসিডিউর আমরা তো বলেছি যে এটা 3 ধরনের হতে পারে। একটা হলো প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিডিউর, যেটা আমরা প্ল্যানিং স্টেজে করব, সাবস্টেন্সিয়াল অ্যানালিটিক্যাল প্রসিডিউর যেটা আমরা এক্সিকিউশন স্টেজে করব, আর ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর যেটা আমরা রিপোর্টিং স্টেজে এসে করব। তো এই প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল প্রসিডিউর পারফর্ম করা যায়, লাইক কম্পারেবল ইনফরমেশন ফর প্রায়র পিরিয়ডস। আপনি আগের বছরের কাপল অফ ইয়ার্সের যে অ্যাকচুয়াল ইনফরমেশন আছে সেটার সাথে এই বছরের যে ইনফরমেশনটা সেটা আপনি চেক করলেন। লাইক আপনি যদি বলি যে সেলস রেভিনিউ কোন বছরে কত ছিল, তার উপর বেসিস ওই বেসিসে এখন কি এটার গ্রোথ হচ্ছে নাকি এটা ডিগ্রোথ হচ্ছে, হলে অ্যাকচুয়ালি এই বছরে কি হওয়া উচিত। Anticipated results of the entities such as budgets or forecasts or expectations of the auditors such as an estimation of depreciation, এগুলো করা যেতে পারে। কিছু স্টিমেট করা বা অ্যান্টিসিপেট করা অথবা ফোরকাস্ট করা এবং তাদের যে কোম্পানির যে বাজেট আছে সেটার সাথে কম্পেয়ার করা অ্যাকচুয়াল রেজাল্ট। Similar industry information such as comparison of the entities ratios of sales to accounts receivable with industry averages or with other entities of comparable size in the same industry. So আপনি যখন এই কোম্পানিটা অডিট করছেন, লেটস সে আপনি এটা অডিট করছেন, আপনি চিন্তা করেন কোন কোম্পানি এটা, লেটস সে এটা সিমেন্ট কোম্পানি। তাহলে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে অন্যান্য কোম্পানিগুলোর মার্কেট থেকে একটু দেখা, যদি লিস্টেড কোম্পানি থাকে, লিস্টেড কোম্পানি ওয়েবসাইটে গেলে তাদের অ্যানুয়াল রিপোর্ট পাওয়া যায়, সেখানে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থাকে, সেখানে আপনি দেখতে পারবেন যে তাদের অ্যাকাউন্টস রিসিভেবল সেলসের কত পার্সেন্ট হচ্ছে বা অ্যাকাউন্টস রিসিভেবলের এইজিং গুলো কিরকম। এটা ইটস জাস্ট অ্যান অ্যানালাইসিস। তারপর তাদের জিপি রেশিও কিরকম, তারপর এর উপর বেস করে আপনি অ্যাকাউন্টস পেবল বা ইনভেন্টরি লেভেল কিরকম থাকে, এর উপর বেস করে কিন্তু আপনি আপনার যে কোম্পানি অডিট করছেন সেটারও আপনি অ্যানালাইসিস করতে পারবেন। দেন আপনার আসে কনসিডারেশন অফ রিলেশনশিপ বিটুইন এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দ্যাট উড বি এক্সপেক্টেড টু কনফার্ম টু আ প্রেডিক্টেবল প্যাটার্ন বেসড অন দ্য এন্টিটিস এক্সপেরিয়েন্স সাচ অ্যাজ দ্য রিলেশনশিপ অফ গ্রস প্রফিট টু সেলস, যেটা একটু আগে আমি বলছিলাম যে গ্রস প্রফিট টু সেলসের বা জিপি মার্জিন অন অ্যান অ্যাভারেজ আদার প্রিভিয়াস ইয়ার্স গুলাতে কি ছিল, বা সেম কোম্পানির সেম ইন্ডাস্ট্রিতে যারা অন্যান্য কোম্পানি আছে সিমিলার নেচারের, তাদের জিপি মার্জিন রেশিও কত, সেখান থেকেও আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন। Then financial information and relevant non-financial information such as the relationship of payroll costs to number of employees. So আপনি এই যে ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে একটা কোরিলেশন করা, করে দেখা যে নাম্বার অফ এমপ্লয়িজ এর সাথে পেরোল কস্টে কতটুকু ম্যাচ করছে। So এগুলো আপনার হতে পারে অ্যানালিটিক্যাল প্রসিডিউর, যেগুলো আপনি আরো বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল প্রসিডিউর আছে, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, তারপর লজিক টেস্ট, এগুলো সবকিছুকেই আমরা বলি যে এই অ্যানালিটিক্যাল প্রসিডিউর। স্যার স্যার এই অ্যানালিটিক্যাল প্রসিজার গুলো কি শুধুমাত্র এসপি তে করা হয় নাকি 3টা প্রসিজারেই করা হয়? আমরা 3 জায়গাতেই এগুলো কম বেশি করি, মানে ওই এক্সিকিউশন লেভেলে বেশি করা হয়, বাট আপনার প্ল্যানিং এবং ফাইনাল লেভেলে একটু কম করা হয় আর কি, এক্সিকিউশন লেভেলে সবচেয়ে বেশি করা হয়। মানে স্যার কাজটা কি সেমই করা হয়? যেমন 3টা লেভেলে কি আমি স্যার প্রায়র লেভেল আপনি মানে ধরেন প্রায়র প্ল্যানিং ইয়ারের লেভেলে করবেন আপনি প্ল্যানিং ডাটা দিয়ে, এক্সিকিউশন লেভেলে করবেন অ্যাকচুয়াল ডাটা দিয়ে, আর ফাইনাল লেভেলে যখন করবেন এই প্ল্যানিং এবং এক্সিকিউশন লেভেলে যেগুলো করেছেন এগুলোকেই সামারাইজ করে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোকে ওখানে ওয়ার্কিং হিসেবে আপনি রেখে দিবেন, একটু রিঅ্যাসেস করবেন যে কোনো কিছু বাদ পড়লো কিনা বা কোনো কিছু কি মিস আউট হয়ে গেছে কিনা, এটাই আর কিছু না। স্যার হুম, ওকে। সো এই যে বেনিফিটস এন্ড লিমিটেশনস অফ অ্যানালিটিক্যাল প্রসিজার্স এট দ্য প্ল্যানিং স্টেজ, কি কি হতে পারে বেনিফিটস? আইডেন্টিফাইজ আইটেমস ফর অ্যাটেনশন দ্যাট ডিটেল টেস্ট মে মিস। সো
প্ল্যানিং স্টেজে যখন আপনি অ্যানালিটিক্যাল প্রসিডিউরস করবেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি যখন ডিটেইল টেস্ট করবেন তখন কোন কোন জিনিসগুলো মিস আউট হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে আগে থেকে আপনাকে অ্যাটেনশনে রাখা। দেন ইউজেস ইনফরমেশন আউটসাইড অ্যাকাউন্টিং রেকর্ডস, ফর এক্সাম্পল বাজেটস। এখানে আপনি অ্যাকাউন্টিং রেকর্ডসের বাইরে বাজেট অ্যান্ড আদার নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনি ইউজ করতে পারছেন। তো তারপরে আসে হলো আপনার অ্যালাউস কম্পারিজন অফ ডাটা ফ্রম ডিফারেন্ট সোর্সেস। সো আপনি এই কোম্পানির ডাটা পাচ্ছেন, এর এর ইন্ডাস্ট্রি অ্যাভারেজের জন্য ওয়েবসাইট থেকে ডাটা পাচ্ছেন। সো আরো বিভিন্ন সোর্স থেকে আপনি ডাটা, এর বাজেট থেকে আপনি ডাটা কালেকশন করে দেখতে পাচ্ছেন। সো অনেকগুলো সোর্সের ডাটা নিয়ে আপনি এখানে কাজ করতে পারছেন। সো এটা কিন্তু অনেক মজার কাজ, মানে অডিটের সময় সবচেয়ে মজা লাগে এই অ্যানালিটিক্যাল প্রসিডিউরগুলো করতে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আপনি লাস্ট লেভেলে একদম যখন ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর করবেন, পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে এটা অ্যানালাইসিস করতে হয় যে রেভিনিউ বেড়েছে গত বছরের তুলনায় এত%, এবং এটা কি কারণে বেড়েছে, এবং বাজেটে যে করেছিল তার থেকে কি বেশি কিনা কম, এবং কোন কোন প্রোডাক্টে কিভাবে বেড়েছে, এইভাবে আমরা অ্যানালাইসিস করতে হয় আর কি। দেন আপনি কস্ট অফ সেলস এইভাবে বললেন। এরপর জিপি মার্জিন অ্যানালাইসিস করবেন। জিপি মার্জিন এই বছরে এরকম পার্সেন্টেজ আসছে, গত বছরে এরকম। জিপি মার্জিনটা রেভিনিউ যে বাড়লো, রেভিনিউ তো বাড়ছে, এটা কি শুধু প্রোডাক্ট সেল বেশি হয়েছে এই কারণে, নাকি প্রাইস বেড়েছে, প্রোডাক্ট সেল আগের মতোই ছিল, নাকি প্রোডাক্ট সেল কমছে কিন্তু প্রাইস বাড়ার কারণেও রেভিনিউ বেড়েছে? আর জিপি মার্জিনটা কি কস্ট কমেছে কিনা, নাকি আপনার হলো যে এই শুধু রেভিনিউয়ের কারণেই বাড়ছে, নাকি কস্ট কমার কারণেও বাড়ছে, কোনটার কারণে কতটুকু পার্সেন্টেজ ইম্প্যাক্ট, এগুলো সব অ্যানালাইসিস করা যায় এখানে। সো দিস ইজ ভেরি গুড, মানে এই অ্যানালাইসিস যাদের করতে ভালো লাগে তাদের কাছে এই এই অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা খুব ভালো লাগার কথা। আমার আমার পার্সোনালি যেটা মনে হয়, আমার আমার নিজেরও অনেক ভালো লাগতো। হ্যাঁ, সো এখন আমরা দেখি যে লিমিটেশনস গুলো কি হতে পারে। আ গুড নলেজ অফ দ্য বিজনেস ইজ রিকোয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড রেজাল্টস। সো আপনার এই যে যখন অ্যানালাইসিস করতে যাবেন, তাহলে বিজনেস সম্পর্কে খুব ভালো আইডিয়া আপনার থাকতে হবে, তাদের প্রসেসগুলো সম্পর্কে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কনসিস্টেন্সি অফ রেজাল্টস মে কনসিল ম্যাটেরিয়াল এরর। এখন অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রবলেম হলো, আপনি যখন লাস্ট 3 ইয়ার্সের ডাটার সাথে এবছরের অ্যাকচুয়াল ডাটা মিল করবেন, তখন যদি আপনি যে ট্রেন্ডটা দেখবেন, আপনি ওই ট্রেন্ডের সাথে যদি আপনার কারেন্ট ইয়ারের রেজাল্ট মিলে যায়, আপনি মনে মনে ভাববেন ঠিক আছে। কিন্তু অনেক সময় কোনো বছর তো ডাল যায় বিজনেস, বা কোনো বছর আরো বেশি হয়। তো অনেক সময় দেখা যায় আমরা কনসিস্টেন্সি মিলাইতে গিয়ে অ্যাকচুয়ালি যদি এখান থেকে কোনো ফ্রড করে, সেটা আমরা অনেক সময় প্রিডিক্ট করতে পারি না। এটা একটা আপনার লিমিটেশনস। দেয়ার মে বি আ টেন্ডেন্সি টু ক্যারি আউট প্রসিজার্স মেকানিক্যালি উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল স্কেপটিসিজম। সো আমরা দেখা যায় যে অনেক সময় মেকানিক্যাল প্রসিডিউর ইউজ করে, স্কেপটিসিজম ইউজ না করে করি, দেন তাহলে কিন্তু অ্যাকচুয়াল যে আউটকাম হওয়ার কথা সেই জায়গায় আপনি রিচ আউট করতে পারবেন না। রিকোয়ার্স অ্যান এক্সপিরিয়েন্স নাম্বার অফ স্টাফ টু বি ডান প্রপারলি। সো এক্সপিরিয়েন্স মেম্বার অফ স্টাফ, সো আপনি সবাই এটা করতে পারবেন না। যাদের প্রপার এক্সপিরিয়েন্স আছে অন দ্য ইন্ডাস্ট্রি, on the company and on the processes of the company, then they can do it properly. Reliable data may not be available, so sometimes this may be the case, you may not find out the reliable data, so that's a problem at all. So এগুলো হলো আপনার লিমিটেশনস। আচ্ছা, আচ্ছা স্যার, এখন আমরা আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, যদি যদি কোম্পানিটা এমন হয় যে ইনকর্পোরেশনের পরে ফার্স্ট টাইম, মানে ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে আমি অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা কিভাবে করবো? তখন তো প্রায় পিরিয়ডের আমার কাছে ডাটা নেই। না সেই জন্যই তো আপনার হাতে অপশন হলো যে আপনার সিমিলার ইন্ডাস্ট্রির সাথে আপনি কম্পেয়ার করবেন। সেম ইন্ডাস্ট্রিতে সিমিলার পোর্টফোলিওর কোম্পানি যেগুলো আছে তাদের সাথে আপনি কম্পেয়ার করবেন। আর সেটা খুব বেশি করা না গেলে তখন আপনি যেটা করবেন, আপনাকে তখন অন্য প্রসিডিউরগুলো বেশি করতে হবে। মানে সাবস্টেটিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর যদি খুব বেশি না করতে পারেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার কন্ট্রোল টেস্ট, টেস্ট অফ ডিটেলস, এগুলো বেশি করতে হবে তখন। ওকে। হুম। তো আমার রেশিও অ্যানালাইসিস গুলো যদি আমরা দেখি, সো পারফরমেন্স রিলেটেড কিছু রেশিও আছে, লাইক রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এগুলো আমরা সবাই জানি। রিটার্ন অন শেয়ার হোল্ডার্স ফান্ড, গ্রস প্রফিট পার্সেন্টেজ, কস্ট অফ সেলস,
percentage, operating profit cost percentage, net margin or operating margin, আর লং টার্ম শর্ট টার্ম কিছু লিকুইডিটি শর্ট টার্ম লিকুইডিটি কিছু রেশিও আমরা জানি, কুইক রেশিও অ্যান্ড কারেন্ট রেশিও, অ্যান্ড লং টার্ম সলভেন্সির জন্য গিয়ারিং রেশিও অ্যান্ড ইন্টারেস্ট কাভার। সো গিয়ারিং রেশিও আপনারা তো জানি যে যে আমার যে ফাইন্যান্সিয়াল রিলায়েন্স অন এক্সটার্নাল ফাইন্যান্স, মানে আমার ইন্টারনাল ফাইন্যান্স এবং এক্সটার্নাল ফাইন্যান্সের রেশিওটা কি, এটাই হলো আমার গিয়ারিং রেশিও। আর ইন্টারেস্ট কাভার হলো আমার যে প্রফিটেবিলিটি আছে সেটা দিয়ে কতটুকু ইন্টারেস্ট কাভার করে সেটা। আর ইফিসিয়েন্সির মধ্যে আপনি দেখতে পারেন নেট অ্যাসেট টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, ট্রেড রিসিভেবল কালেকশন পিরিয়ড, ট্রেড পেয়েবলস কালেকশন পেমেন্ট পিরিয়ডস। সো এগুলো হলো আপনার ইফিসিয়েন্সি রেশিও। এই জিনিসগুলা আমরা ক্যালকুলেট করতে পারি অ্যাজ এ অ্যানালাইসিস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে সার্ভিস যারা সার্ভিস ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো, হ্যাঁ ওইদের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল প্রসিডিউর গুলা স্যার মানে এফিসিয়েন্সি রেশিও গুলা কিভাবে করবো স্যার? এগুলো তো প্রোডাক্ট না স্যার, ইনভেন্টরি বা ওই ক্ষেত্রে কিভাবে করা যায় যে আপনি সার্ভিস বলেন ওরিয়েন্টেড? এটা করা যাবে না। সাপোজ এদিকে স্যার যে মানে ইনভেন্টরি যদি ইনভেন্টরি টার্নওভার, তারপর স্যার ওই যে এফিসিয়েন্সি রেশিও যেগুলো দেখালেন না স্যার, একটু ওইদিকে যদি যাইলে স্যার একটু, এই যে নেট অ্যাসেট টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, নেট অ্যাসেট জাস্ট টার্নওভার করা যাবে না কেন? টার্নওভার তো আছেই, নেট অ্যাসেটও পাওয়া যাবে। হয়তো ইনভেন্টরিটা বাদ দিয়ে বাকিগুলো ইনভেন্টরি পাওয়া এটা যাবে। করা যাবে না, বাকিগুলো করা যাবে। সব ইন্ডাস্ট্রিতে সবকিছু সম্ভব হবে না, আপনাকে ওইভাবে কাস্টমাইজ করতে হবে। এগুলো সবই যে করতে হবে তা কিন্তু বলা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইন জেনারেল না স্যার? যেটা যেটার জন্য প্রয়োজন সেটা সেখানে করবেন। আচ্ছা জি স্যার। স্যার এনজিওর ক্ষেত্রে এটা কিভাবে করবো স্যার? এনজিওর ক্ষেত্রে আসলে তো এত কিছু করার অপশন নাই। এনজিও গুলোর ক্ষেত্রে আপনার তো গ্র্যান্টস গুলো দেখতে হয় আর এক্সপেন্ডিচার গুলো দেখতে হয়। তো এক্সপেন্ডিচার গুলো দেখার ক্ষেত্রে আবার কিছু রুলস রেগুলেশনস আছে। লাইক আপনার তার যে গ্র্যান্টস গুলো আছে, গ্র্যান্টস গুলোর ক্ষেত্রে প্রত্যেকটা গ্র্যান্টস এর কিছু রুলস রেগুলেশনস থাকে যে এই গ্র্যান্টসটা কি পারপাসে এক্সপেন্ডিচার করতে পারবে, মানে তার কিছু গাইডলাইন্স থাকে। ওই গাইডলাইন্স গুলো ফলো করে সে এক্সপেন্ডিচার গুলো করেছে কিনা। তার মানে আপনি যদি গ্র্যান্টস গুলো ঠিকভাবে চেক করতে পারেন যে এই গ্র্যান্টসটা পেয়েছে, এই গ্র্যান্টস রিলেটেড ডেফিনেটলি একটা গ্র্যান্টসের একটা কাগজ আসবে যে তোমাকে এই গ্র্যান্টসটা দেওয়া হচ্ছে। তারপরে সেই অ্যামাউন্টটা ব্যাংকে আসলো কিনা, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টে এটা হিট করলো কিনা, এই ডকুমেন্টস গুলা চেক করা। তারপরে আসার পরে আপনি যখন এক্সপেন্ডিচার গুলা চেক করবেন তখন এই গ্র্যান্টস এর সাথে রিলেটেড যে এক্সপেন্ডিচার গুলো আর এই গ্র্যান্টসে যে গাইডলাইন্স দেওয়া ছিল সেটা কি ম্যাচ করছে কিনা সেটা দেখা। আর এই গ্র্যান্টস থেকে কোনো কিছু যদি ইনভেস্টমেন্ট করে আবার তারা যদি এখান থেকে ক্যাপিটাল হিসাবে রেখে দিয়ে, মানে ইনভেস্টমেন্ট করে এখান থেকে যদি নতুন ওয়ার্কিং ক্যাপিটাল রেজ করার অপশন থাকে, সেক্ষেত্রে সেগুলো তারা কোথায় কোথায় ইনভেস্ট করতে পারবে সে ধরনের গাইডলাইন্সও থাকে। তো সেইভাবে সেগুলো ইনভেস্টমেন্ট করছে কিনা, করলে সেখান থেকে রিটার্ন ঠিকভাবে আসতেছে কিনা। তারপরে আপনার এই কোম্পানির অ্যাসেট এবং অ্যাসেটের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোর আপনার প্রপার অ্যানালাইসিস করে দেখতে হবে তাদের ডিউরিং দ্য পিরিয়ডে কতটুকু এডিশন হয়েছে, আগে কতটুকু ছিল, কোনো কিছু ডিসপোজাল হয়েছে কিনা, ডিপ্রিসিয়েশন প্রপারলি ক্যালকুলেট করা হয়েছে কিনা, এখন কোন গ্র্যান্টস রিলেটেড কোন অ্যাসেটগুলা সেগুলো কি সেখানে চার্জ করা হচ্ছে কিনা প্রপারলি সেটা দেখা। অ্যান্ড দেন এমপ্লয়ি থাকলে তাদের এই এমপ্লয়িরা ঠিকভাবে অফিসে আসতেছে কিনা, তাদের রিক্রুটমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা, তাদের স্যালারি ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা। তারপরে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার করছে, একটা একটা এনজিও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার কোন গ্র্যান্টস থেকে কতটুকু করতে পারবে সেটা ঠিকভাবে করা হচ্ছে কিনা। সো এগুলো চেক করা আর কি। সো এইভাবে হেড বাই হেড আপনি চেক করতে পারেন। সেক্ষেত্রে ইনভেন্টরি নাই, আপনার সেলস নাই, অ্যাকাউন্টস রিসিভেবল নাই, হ্যাঁ কিছু হয়তো অন্য কোনো পেয়েবল টেবল থাকতে পারে, এই তো। আর কিছু? সো এখানে একটা কোশ্চেন প্যাটার্ন এখানে বলা আছে। সো আমি কোশ্চেনের সলিউশনে যাচ্ছি না, আমি আই জাস্ট ওয়ান্ট টু টক টু ইউ অন, এটা মনে হয় আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছি তাই না, যে হাউ টু অ্যান্সার অর সলভ আ কেস অর কোশ্চেন। কারণ আপনাদের বেশিরভাগ কোশ্চেন হবে কেস বেসড, তাই না?
সো কেস বেসড কোশ্চেন যদি হয় সেগুলো সলিউশন করার প্রসেসটা কি আমরা লাস্ট ক্লাসে বলেছি, দরকার হলে আমরা আবার এটা একটু রিপিট করি। প্রসেসটা হলো আপনাকে ফার্স্ট ইউ উইল হ্যাভ টু read the case read the requirements of the case or question। মানে ধরেন একটা কেস এরকম দেওয়া থাকলো, এই কেসটা প্রথমে আপনাকে রিকোয়ারমেন্টস গুলো দেখতে হবে যে রিকোয়ারমেন্টসটা কি। এই রিকোয়ারমেন্টস গুলো প্রথমে আপনি পড়লেন, পড়ার পরে আপনি সেকেন্ড হলো পুরা কেসটা পড়বেন কিপিং ইন মাইন্ড দ্য কোশ্চেনটা মাথায় রেখে যখন পড়বেন আপনার জন্য সুবিধা হলো যে কেসে থেকে আমার কি ইনফরমেশন বের করতে হবে সেটা আমি ওই কোশ্চেনটা মাথায় থাকলে পড়তে গিয়ে ওই ইনফরমেশন গুলো যখনই চলে আসবে তখনই আপনি ওটা দাগাতে পারবো। ক্লিয়ার? দুটা স্টেপ গেল। তো রিকোয়ারমেন্টস পড়ার সময় প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে এই তিনটা হলো একটা, মানে আপনি কেসের রিকোয়ারমেন্টস গুলো পড়বেন, লুক কেয়ারফুলি দ্য ওয়ার্ডিং অফ দ্য কোশ্চেনের ওয়ার্ডিং গুলো ভালো করে ঠান্ডা মাথায় দেখতে হবে, অ্যান্ড দেন রিড দ্য ভার্বস অফ দ্য রিকোয়ারমেন্টস ভেরি কেয়ারফুলি। এক একটা ভার্বের এক এক ধরনের মিনিংস, তো এক এক ধরনের মিনিং যেহেতু হয় একটা ভার্বের, সো এই ভার্বস গুলা ঠিক মতো চেক করা। তাহলে আপনি যদি রিকোয়ারমেন্টস দেখেন, ওয়ার্ডিং গুলা ঠিক মতো দেখেন, অ্যান্ড ভার্বস গুলা যদি কেয়ারফুলি দেখেন, তাহলে আপনি এরপরে রিড দ্য কেস thoroughly keeping in mind the requirements of the questions। তারপরে answer the question ensuring timelines। তারপরে আপনি কোশ্চেনের অ্যান্সার আপনি করবেন টাইমলাইন্সটা কি টাইমলাইন আছে এটা এনশিওর করে, যে প্রশ্নের জন্য যতটুকু মার্ক আছে ততটুকু মাথায় রেখে আপনাকে অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? Yes, sir. ওকে, সো আমরা ওই ভার্বগুলো ইম্পর্টেন্ট ভার্বগুলো আগের দিনও কথা বলেছিলাম, যে ডিফাইন বললে কি মিন করবে, তারপর আইডেন্টিফাই বললে কি মিনিং করবে, ডিসক্রাইব বলে এক এক ধরনের মিনিং, ডিস্টিংগুইশ বলে এক এক রকম মিনিং, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট হতে পারে, শুধু কন্ট্রাস্ট হতে পারে, অ্যানালাইজ হতে পারে, অ্যাসেস হতে পারে, এক্সামাইন হতে পারে, ডিসকাস হতে পারে, এক্সপ্লোর হতে পারে, ক্রিটিসাইজ হতে পারে, ইভালুয়েট অর ক্রিটিক্যালি ইভালুয়েট, কনস্ট্রাক্ট দ্য কেস, রিকমেন্ড। সো এক একটার মিনিং কিন্তু এক এক রকম, এই জন্য এই মিনিংগুলো আমাদের ভালো করে জানা থাকতে হবে। অ্যান্ড দেন আমাদের এই কেস সলভ করার এই প্রসেসটা মাথায় রাখতে হবে। এটা অল থ্রু যতগুলো সাবজেক্ট, এখন এই যে সার্টিফিকেট লেভেলে এগুলো ছিল না, কারণ তখন এমসিকিউ এক্সাম হয়েছে অথবা কেস বেসড কোশ্চেন হতো না যারা আগে পরীক্ষা দিয়েছেন, বাট প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেলে সব কেস বেসড কোশ্চেন। সো আপনাকে কিন্তু এই জিনিসটা সব সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র অ্যাসুরেন্সের জন্য না। এই জিনিসটা প্রপারলি আপনাকে মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছেন? সো আমরা আজকে আর জি কন্টিনিউ স্যার। করব না, আপনাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো আমি দিয়েছি ম্যাটেরিয়ালস গুলো আপনারা একটু ঠিকভাবে দেখেন, আর এই চ্যাপ্টারটা দেখেন, আর আমি আজকে যেগুলো ডিসকাশন করলাম একটু ঠান্ডা মাথায় দেখেন, দেখে আজকেই যদি এগুলো র্যাপ আপ করতে পারেন তাহলে এই চ্যাপ্টার অ্যান্ড আর রিলেভেন্ট যে জিনিসগুলো আমরা পড়িয়েছি এই জিনিসগুলো আপনার মাথায় চলে আসবে, মাথার ভিতরে থাকবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। স্যার একটা ফাইনাল কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, কি কি কোশ্চেন বাইরের? জি আচ্ছা স্যার, যখন আমি নন ম্যাটেরিয়াল কোনো ফাইন্ডিং পাবো এটাকে কি আমি অডিট রিপোর্ট উল্লেখ করবো নাকি শুধুমাত্র ম্যানেজমেন্টকে ইনফর্ম করলেই হবে? না, ওইটা অডিট রিপোর্টে উল্লেখ করতে হয় না। নন ম্যাটেরিয়াল কোনো কিছু পেলে তখন এটার জন্য আমরা ম্যানেজমেন্ট লেটার ইস্যু করি, ম্যানেজমেন্টকে একটা ম্যানেজমেন্ট লেটার দেই। হ্যাঁ, সেখানে আমরা এই যে যেগুলো আইডেন্টিফাই করেছি আমরা যেভাবে দেই আর কি, এক একজন এক একভাবে আমরা দিতাম, যে যে আপনার আপনার মিস কি বলে যেন,
মিস স্টেটমেন্টটা আইডেন্টিফাইড হয়েছে অথবা অথবা নন কমপ্লায়েন্সটা আইডেন্টিফাইড হয়েছে, সেটা কি কি কারণে হয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া, তারপরে এটার ইম্প্যাক্টটা কি হতে পারে, হ্যাঁ, এটার রিস্কটা কি এবং ইম্প্যাক্টটা কি হতে পারে। সো এই জিনিসগুলা তুলে দিতে হয় প্রত্যেকটা আইটেম ধরে ধরে, দিয়ে এটা ম্যানেজমেন্টকে বা বোর্ড অফ ডিরেক্টরসকে দিলে ওনারা যেন নেক্সট ইয়ারে এটার এই জায়গাগুলোতে কাজ করতে পারে, যাতে নেক্সট ইয়ারে এই প্রবলেমগুলো না হয়। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার তাহলে এর এক্সাম সাথে রিলেভেন্ট কোশ্চেনটা হচ্ছে যে আমি মানে ইনম্যাটেরিয়াল যে মিস স্টেটমেন্ট গুলো এগুলো হয়তো ম্যানেজমেন্ট লেটারে দিলাম, হুম। বাট নেক্সট ইয়ারের অডিটরও আমি এখন যে দেখলাম যে প্রিভিয়াস ইয়ারে আমরা যে মানে মিস স্টেটমেন্ট গুলো দিয়ে গেছি ওগুলো আসলে ওনারা রিজলভ করে নাই, বরং এই বছরও হয়তো সেম নেচারের মিস স্টেটমেন্ট গুলো রয়েই গেছে। তো এই ক্ষেত্রে আসলে স্যার কি করণীয় থাকে? এই ক্ষেত্রে করণীয় হলো আপনার তাহলে ওই এরিয়াগুলোতে নিশ্চয়ই প্রবলেম হতে পারে, ওখানে একটু অডিট প্রসিডিউর বাড়াতে হবে, বাড়িয়ে আরো বেশি মিস স্টেটমেন্ট বের করার চেষ্টা করতে হবে। আর যদি দেখেন যে ওই জায়গাগুলোতে বেশি হচ্ছে, তাহলে আপনি যেটা করবেন আপনার ম্যাটেরিয়ালিটি থ্রেশহোল্ড কমিয়ে দিয়ে ওগুলোকে আপনি কোয়ালিফাইয়ের জন্য নিয়ে আসার চেষ্টা করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক স্যার ইউ। এক্সাম নিয়ে দুইটা প্রশ্ন ছিল। এই একজনের কাছে শুনেছি আর কি, সত্যতা জানি না, বলছে এই 3টা গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক হলে খাতা মানে আর দেখে না বা পাস করা যায় না, আর একটা হলো ফুল অ্যান্সার করাই লাগে, ফুল অ্যান্সার না করলেও পাস করা যায় না। এই দুইটা বিষয় একটু বললে ভালো হতো। না, এই দুটার কোনোটাই ঠিক না। গ্রামেটিক্যাল মিস্টেক দু একটা থাকতেই পারে, হ্যাঁ, আর এক্সাম হলে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক তাড়াহুড়ার কারণে ভুলেও গ্রামেটিক্যাল মিস্টেক হয়, হ্যাঁ। এখন দেখতে হবে আপনি কত পরিমাণ মিস্টেক করছেন। এখন যদি পুরা খাতা ভুলে ভরা হয়, গ্রামেটিক্যাল মিস্টেক এত বেশি থাকে, তাহলে তো প্রবলেম। হ্যাঁ, ইংলিশ তো বলতে হবে। হ্যাঁ, সো এই জায়গায় নিজেকে ডেভেলপ করতে হবে, কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। না আর মানে প্রথমে একদম এরকম ভাবে বললো কনফিডেন্টলি যে 3টা মিস্টেক হলে নাকি খাতায় আর না দেখে না। না না না, ইটস নট রাইট, ইটস নট রাইট। আচ্ছা ফুল অ্যান্সার করার বিষয়টা? ফুল অ্যান্সার আমি কখনোই করতাম না মোস্ট অফ দ্য কেসেসে। সো আমরা ফুল অ্যান্সার না করেও পাস করেছি। ফুল অ্যান্সার করতে হবে এমন না, আপনাকে কোয়ালিটি ফুল অ্যান্সার করতে হবে, হ্যাঁ, বা ট্রাই করতে হবে অ্যাটলিস্ট যেন 85-এর উপরে অ্যান্সার হয়। ঠিক আছে? আর স্যার না জানলে টাচ করা উচিত, যে একদম না জানি না? জানলে মানে একদম জানবেন না এরকম কিছু না, কারণ এখন কেস বেসড কোশ্চেন হচ্ছে, এখানে না জানার কিছু নাই। এগুলো তো আপনার জাজমেন্টাল জিনিসপত্র অনেক কিছুই থাকে। সো আপনি হ্যাঁ হ্যাঁ। আপনার নলেজের উপর বেস করে আপনি অ্যান্সারগুলা লিখবেন। তো অডিটের ক্ষেত্রে বা লয়ের ক্ষেত্রে কখনোই আপনি তো অডিটের ক্ষেত্রে বলবেন না যে এটাই হতে হবে। আমি তো বলেই দিয়েছি আপনাদেরকে যে আপনারা যখন লিখবেন আপনি বলতে পারেন এটা এরকম হতে পারে, ওরকম হতে পারে, এইভাবে কথাগুলো লিখতে হয়। কারণ কি একই আমরা জিনিসের, তখন রেফারেন্স না দিয়ে তখন জেনারেলি বলে দিব। হ্যাঁ, কারণ হলো কি একই জিনিসের অ্যান্সার যখন জাজমেন্টের বিষয় থাকে তখন এক এক রকম হতে পারে, একাধিক রকম হতে পারে। এই জন্য আপনি যদি বলেন যে না এটাই হবে, অন্য কোনো কিছু হবে না, দ্যাট ইজ অলসো নট রাইট। আপনাকে বলতে হবে এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এইভাবে ল্যাঙ্গুয়েজ গুলো লিখতে হবে। মেয়ে স্যার শব্দটা, সাজেস্টেড অ্যান্সার গুলো যেই বড় ওগুলো তো স্যার 50 মার্কস অ্যান্সার করা যাবে না ওরকম সাইজ লিখলে। হ্যাঁ সেটা হবে, কোশ্চেন তো বড়ই থাকবে কারণ যেহেতু কেস, অ্যান্সার ছোটই হবে, আপনার স্যার যতটুকু বললাম অ্যান্সার হবে। সাজেস্টেড অ্যান্সার যেগুলো দেয়া আইসিএবি ওগুলো অনেক বড় বড়, তো ওগুলো অনেক অতিরিক্ত বড় বড়। থাকে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য, অত বড় লেখা সম্ভব না, ও 25%ও লেখা সম্ভব না। জি স্যার। হ্যাঁ, এইটাই। স্যার আপনি যে বলেন যে স্যার ওই যে ওরকম ওই ওই একদম চাপিয়ে দেওয়া না স্যার, এই ক্ষেত্রে কি শুড ইউজ করা উচিত, শুড বি নাকি মেবি? মেয়ে শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা বেটার, কারণ আপনি যেটা বলছেন আরেকজন এটাকে অন্যভাবেও বলতে পারে, এই জন্য আমাদের মেয়ে ইউজ করাটাই বেটার। শুড কি চাই, শুড কি মানে একটু গুরুত্ব বেড়ে যায় না, মানে চাপিয়ে দেওয়ার মতো একটা সুরটা হলে একটু অব্লিগেশন বেশি মতো। কঠিন হয়ে যায় আর কি। শুড হইলে তো থ্যাংক ইউ স্যার স্যার। বাধ্যতামূলকও বোঝায় এরকম যে না এটা বাধ্যতামূলকের মধ্যে পড়ে আসে। শুড বললে বাধ্যতামূলক না, শুড মানে করা উচিত। আর আপনি যখন বলবেন মেয়ে মানে তুমি এভাবেও করতে পারো, দেন সামওয়ান ক্যান ডু ইন আ ডিফারেন্ট ওয়ে, এই জন্য মেয়ে আর যদি শব্দটা স্যার কোনো, বেশি ইউজ করা। আর যদি স্যার কোনো ল ডিফারেন্স থাকে, আইএসও যদি রেসপেক্টিভ রিলেভেন্স যদি রুলস রেগুলেশনের রেফারেন্স থাকে, তাহলে তো ওটা একদম ওখানে যা আছে মাস্ট ইউজ করলে সেখানে মাস্ট তো করা লাগতে পারে, ঠিক না? ওটা ওই হ্যাঁ, অনুযায়ী। ওখানে যদি ওইভাবে বলা থাকে তখন সেটা সেভাবে ইউজ করা যাবে। আর নিজের ওপিনিয়ন, নিজের ভিন্নতা, নিজের নিজের থিঙ্কিং ওপিনিয়ন এর যখনই আপনি দিবেন তখন আপনি সেটাকে মেয়ে নিয়ে। ইউজ, আচ্ছা যে আমার মতে এরকম মনে হচ্ছে, এরকম করা যেতে পারে, মানে এইভাবে। স্যার, মে অথবা মাইট, উড উড কি ধরো আরো হালকা হয়ে যায় নাকি? এটা 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 অফিসিয়াল অথবা এটা কি আহ, প্রফেশনাল ওয়ার্ড হয় না উড?
রাইট, হ্যাঁ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা ক্লোজ করি আজকে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।